উদ্যান লিটল ম্যাগাজিন আবার চলে গেল এর পরিকল্পনায় এবং উদ্যান টেলিভিশনের পরিকল্পনায় আজকের এই 19তম লাইভে আমরা আসলে একটি বিশেষভাবে একটি লাইভ করতে যাচ্ছি। আজকের লাইভটিতে আমরা বাংলাদেশের 60 দশকের গুরুত্বপূর্ণ কবি এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি সাহেবকে নিয়েই মূলত আজকের আসরটি সাজানো হয়েছে। আমরা কখনো ভাবিনি, আমরা কখনো চিন্তাও করিনি যে এত দ্রুত বা এত সহজেই এত নিকটে উনি আমাদের কাছ থেকে চলে যাবেন বা আমরা ওনাকে নিয়ে কোনো স্মরণ সভায় একসঙ্গে এভাবে সমবেত হব। কিন্তু নিয়তি আসলে এমন একটি বিষয় যা কখনোই আমরা খণ্ডাতে পারি না, যে কারণেই আজকে আমাদের মাঝে আর কবি হাবিবুল্লাহ সিরাজি ভাই নেই, কিন্তু তার রেখে যাওয়া অসংখ্য স্মৃতি, তার গুণগ্রাহী, তার ভক্ত, অনুরক্ত এবং আমরা যারা তার অনুজ রয়েছি তারা মিলেই আজকের এই আসরটি আমরা সাজিয়েছি এবং কবি হাবিবুল্লাহ সিরাজির অত্যন্ত ঘনিষ্ঠ 4 জন ব্যক্তিকে আজকে উদ্যান টেলিভিশনের এই আয়োজনে উদ্যানের পক্ষ থেকে ওনাদেরকে আমন্ত্রণ জানাইলে ওনারা সম্মত হয়েছেন, যে কারণে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। এবং এই শুরু করার পূর্বেই আমরা যখন অনলাইন টেলিভিশনটি চালু করতে যাই, ঠিক সেই মুহূর্তে কবি হাবিবুল্লাহ সিরাজি ভাইয়ের আমরা একটি স্পিচ নিয়েছিলাম, অর্থাৎ আমাদেরকে উনি শুভেচ্ছা বাণী দিয়েছিলেন। আমরা শুরুতেই সেই শুভেচ্ছা বাণীটি দেখব, দেখার পরে আমরা চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। এখন আমরা চলে যাচ্ছি সেই শুভেচ্ছা বাণীতে। বিশ্বলক্ষ্যে আমরা আর আমাদের জানাশোনা পরিধির ভেতরে রাখতে আগ্রহী নই। আমরা চাই আমাদের সংস্কৃতিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিকভাবে যুক্ততা তৈরি করতে। আর সেই উদ্যোগেই অনলাইনে আমাদের অনেকগুলো প্রয়াস চলছে, প্রয়াস থাকবে। এমনই একটি প্রয়াস উদ্যান টিভি। এরা অনলাইনে তাদের অনুষ্ঠান নিয়মিত প্রচার করে থাকে, আর এই প্রচারের ভেতর দিয়ে বাংলাদেশকে, বাংলা ভাষা এবং সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে পরিচয় করানোর উদ্যোগ নিয়েছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সঙ্গে সঙ্গে এটুকুও কামনা করি, এ মাটিতে, এ জলে, এ হাওয়ায়, এ অগ্নিতে যে সুবাস আছে, যে আনন্দ আছে, যে বেদনার ভাষা আছে, সেটুকু যেন তারা তুলে নিয়ে বাঙালির গর্বকে, বাঙালির জীবনকে, বাঙালির ঐতিহ্যকে মানুষের কাছে উদ্যান টিভি পৌঁছে দেবে। উদ্যান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ভালোবাসার সঙ্গে এই টিভিটি যুক্ত হোক, এটি হোক আমাদের একমাত্র কামনা। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল কবি হাবিবুল্লাহ সিরাজি ভাইয়ের প্রতি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে আমি এখন পরিচয় করে দিচ্ছি। আজকে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন কবি মাহমুদ কামাল, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি গোলাম কিবরিয়া পিনু, এবং ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধার, আমাদের অগ্রজ বড় ভাই কাজল চক্রবর্তী। আমি প্রথমে চলে যাচ্ছি, যেহেতু স্ক্রিনের সামনে যিনি রয়েছেন তাকে দিয়ে আসলে শুরু করছি। আজকের স্ক্রিনের সামনে রয়েছেন কবি ফরিদ আহমেদ দুলাল। তো আমি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছ থেকে শুরু করবো আজকে অনুষ্ঠানটি। দুলাল ভাই, আসলে আজকে আমরা জানবো আপনাদের কাছ থেকে সিরাজি ভাই প্রসঙ্গে। তো এই পর্যায়ে প্রথমে আপনাকে জানতে চাচ্ছি আপনার কাছে, কবি হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে আপনার স্মরণীয় কোনো স্মৃতি আছে কিনা, যা এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। কবি ফরিদ আহমেদ দুলাল। ধন্যবাদ উদ্যান টিভিকে এবং উদ্যান সাহিত্যপত্রকে শুভকামনা জানিয়ে আমার সঙ্গে যারা আছেন আজকের এই অনুষ্ঠানে যুক্ত তাদের প্রতি শুভকামনা জানিয়ে, যারা এই অনুষ্ঠান দেখছেন, আগামীতে দেখবেন, তাদেরকে শুভকামনা জানিয়ে আমি কথা শুরু করছি। স্মৃতি বলতে আজকের যে ঘটনা, আগামীকাল তো সেটি স্মৃতি।
আর স্মৃতিটা তখনই মহার্ঘ হয়ে ওঠে যখন সেই স্মৃতির সঙ্গে আনন্দ যোগ হয়, বেদনা যোগ হয়। সেই অর্থে কবি হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে আমার যত স্মৃতি সেগুলি এখন অনেকটাই বেদনাক্রান্ত, মানে মনে হলেই তো সেই বেদনা যোগ হয়। হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে আমার এত স্মৃতি, কারণ আমাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, অথবা ব্যক্তিগত যোগাযোগ, অথবা তার আমার আমার বাড়িতে তার আসা, তার বাড়িতে আমার যাওয়া, একসঙ্গে রাত্রি যাপন, দীর্ঘ জাগরণ, সবই তো স্মৃতি। এই সমস্ত সব স্মৃতি উত্থাপন করাও কঠিন, এবং সেই সমস্ত স্মৃতির কথা বলতে গেলে বেদনাক্রান্ত হতে হয়। এই 24 তারিখ রাত্রে হাবিবুল্লাহ সিরাজী প্রয়াত হয়েছেন। আজকে 2 তারিখ, তার মানে 9 দিন হয়ে গেছে। এই 9 দিন ধরেই তো আমরা হাবিবুল্লাহ সিরাজী তর্পণ করছি, বিভিন্ন অনলাইনে, অন্তর্জালে দেখছি, শুনছি, নিজেরাও কথা বলছি। কি বলবো হাবিবুল্লাহ সিরাজী সম্পর্কে? সবাই আমরা বলছি যে হাবিবুল্লাহ সিরাজী অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সজ্জন ছিলেন, আন্তরিক ছিলেন, তিনি পরমত সহিষ্ণু ছিলেন, অন্যের কথার প্রতি যত্নবান ছিলেন। একটি কথা কখনোই বলা হয় নাই, আমি বলি নাই, কেউ বলছেন সেরকমও শুনি নাই। হাবিবুল্লাহ সিরাজী খুব একান্তে গভীর বেদনার্ত ছিলেন। তার একটি গ্রন্থ আছে, আমার কোনো বন্ধু নেই। এই যে গ্রন্থটি, এখানে এই যে আমার কোনো বন্ধু নেই কথাটি তিনি এমনিও তো বলতেন। তার মানে কি, তিনি বন্ধুদের কাছ থেকে কখনো কখনো এমন সব আঘাত পেয়েছেন যে সমস্ত আঘাত খুবই কষ্টকর। সমস্ত কিছু কিছু আঘাতের কথা আমি জানি, যেগুলি হয়তো উচ্চারণ করব না, করা যায় না, শোভন নয়, সিরাজী ভাইও কখনো করতেন না। কিন্তু সেই আঘাতগুলির কথা যখন ঘনিষ্ঠভাবে জানতাম, বা আমি প্রত্যক্ষদর্শী ছিলাম সেই ঘটনা, সেই ধরনের বিষয়ে হাবিবুল্লাহ সিরাজী খুব বেদনার্ত ছিলেন বন্ধুদের কাছে, কারো কারো কাছ থেকে। হয়তো সেই কারণে তিনি ওই কথাটা বলেছিলেন, আমার কোনো বন্ধু নেই। হাবিবুল্লাহ সিরাজী একজন দুঃখী মানুষ ছিলেন, তিনি খুব মিতব্যয়ী ছিলেন। এরকম একটি কথা তিনি বলতেন, আমি কৃপণ নই কিন্তু মৃতব্যয়ী। তিনি যে চাকরি করতেন, বাংলা একাডেমির চাকরি না, এর আগে যে চাকরি করতেন সেখানেও তিনি অনেক টাকা বেতন পেতেন, কিন্তু তার জীবনযাপন ছিল খুব মিতব্যয়িতার মধ্যে, তিনি চলতে চেষ্টা করতেন। একান্ত আলোচনায় তিনি অনেক সময় বলেছেন যে আসলে এত খরচ, যদি মিতব্যয়িতার মধ্যে না থাকি তাহলে তো আমাকে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে হয়। এই যে কথাটি, এই কথাটিতে বোঝা যায় যে তিনি কতটা সৎ ছিলেন। হাবিবুল্লাহ সিরাজী আক্ষরিক অর্থেই একজন ভালো মানুষ ছিলেন, এবং তার যে ভালো মানুষ, সৌজন্যবোধ, তার যে এই বন্ধুত্বের জায়গায় তার যে ত্যাগ, সেগুলি আসলে দৃষ্টান্ত। হাবিবুল্লাহ সিরাজীর কবিতার কথায় যদি আলোচনা করা হয়, সেটা আমি আলোচনায় এই মুহূর্তে নাই বা করলাম, এখন যেহেতু স্মৃতির কথা বলা হয়েছে, সেই সমস্ত স্মৃতির, এই যে জাতীয় কবিতা পরিষদে তিনি সভাপতি ছিলেন, তার সঙ্গে এক সময় আমাদের গোলাম কিবরিয়া পিনু আজকে উপস্থিত আছেন, তিনি সম্পাদক, সাধারণ সম্পাদক ছিলেন, হাবিবুল্লাহ সিরাজী সভাপতি ছিলেন। আরেক পরে আবার আসলাম সানি সম্পাদক ছিলেন, হাবিবুল্লাহ সিরাজী সভাপতি ছিলেন। ওই সময়টাতে আমিও জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী পরিষদে ছিলাম, এবং আমার কার্যনির্বাহী পরিষদে থাকার পেছনে ভূমিকা ছিল হাবিবুল্লাহ সিরাজীর। আমি খুব চাইতাম না ওইখানে যুক্ত হতে, কারণ আমি তো বাইরে থাকি। সিরাজী ভাই বলতেন, না তুমি থাকো, আমার রিকোয়েস্ট, তুমি না করো না। আচ্ছা আপনি বলছেন সুতরাং আছি, থাকি। ওই পরের বারও তাই, আমি তখন পরের বার বললাম যে না, আমাকে বাদ দিয়ে দেন। বলে না না, আমি যতদিন আছি তুমি থাকো। এইভাবে আমি জাতীয় কবিতা পরিষদের নির্বাহী কমিটিতে ছিলাম,
এবং তখন আমি চেষ্টাও করতাম যোগাযোগ রাখতে, উপস্থিত থাকতে। পরে আমার আর সেই সংযোগ অতটা নাই। তবে তার যে এই সৌজন্যবোধ আমি দেখেছি, যেমন আমি বলি যে তার সঙ্গে আমার প্রথম যখন ঘনিষ্ঠতা হয়, এরপরে ঢাকায় ফিরে ওই বছর তিনি পরের বছর তিনি জাতীয় কবিতা পরিষদের উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ছিলেন। দেখা গেল যে ওই উৎসবে অংশগ্রহণ করার জন্য একটা বিশেষ অধিবেশনে কবিতা পাঠের জন্য আমাকে তিনি পত্র দিয়েছেন উৎসব উদযাপন পর্ষদের পক্ষ থেকে। এই দাবিটি কিন্তু আমাদের ছিল অনেক আগে। 89-এ যখন আমি জাতীয় কবিতা পরিষদের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করলাম যে আমি এখানে যাব না। এর আগে আমি উৎসবে রেগুলার যেতাম। তো আমাদের একটা দাবি ছিল যে এই যে উৎসব হয়, এই উৎসবে কবিদেরকে আমন্ত্রণও জানানো হয়, এবং সেই আমন্ত্রণ জানানো হয় শুধুমাত্র যারা ঢাকায় থাকেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়, বা বিদেশিদেরকে আমন্ত্রণ জানানো হয়। ঢাকার বাইরে যারা থাকেন মফস্বলে তাদেরকে কি জানানো হয়? যদি 2-4 জন 5 জনও থাকে সারা দেশে, তাদেরকে কেন চিঠি দেওয়া হবে না? এরকম একটি দাবি ছিল। এই নিয়েই আমি ব্যক্তিগতভাবে ওই সাধারণ সভায় তর্ক বিতর্ক করেছিলাম। ওইবার দেখলাম যে হাবিবুল্লাহ সিরাজী আহ্বায়ক হওয়ার পরে উনি আমাকে পত্র দিলেন, এবং এটি এই অনুষ্ঠান না, শুধু বিভিন্ন সময়ে কোনো একটা প্রোগ্রামে একসঙ্গে গেলাম, তারপরে ফিরে গিয়ে যে আবার শুভেচ্ছা জানানো, হয়তো আমার এখানে তিনি আসলেন, ফিরে গিয়ে তিনি ধন্যবাদ জানানো, এই যে পত্র দিয়ে, এখন তো পত্র আমরা লিখি না, এখন হয়তো মেসেঞ্জারে দিয়ে দিব, কিন্তু এইটা হাবিবুল্লাহ সিরাজীর মধ্যে ছিল। তার কন্যার বিয়েতে হয়তো আমন্ত্রণ জানালেন, কার্ড পাঠালেন, আমি বিয়েতে গেলাম, বিয়ে থেকে ফিরে আসার 2 দিন পরেই আবার একটা পত্র পেলাম যে আমি যে তার মেয়ের বিয়েতে গেলাম, এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি পত্র দিলেন। এই যে শিষ্টাচার, এই যে সৌজন্যবোধ, এইগুলি কিন্তু আমাদের মধ্যে কম, হাবিবুল্লাহ সিরাজীর মধ্যে এগুলি ছিল। আমি দেখেছি বিভিন্ন বিষয়ে, বারবারই দেখেছি। তো হাবিবুল্লাহ সিরাজীর মতো একজন অমায়িক মানুষ, তিনি যে প্রয়াত হয়ে যাবেন এই ধরনের একটি ধারণা কিন্তু আমাদের ছিল, কারণ প্রতিদিনই তো আমরা আপডেট পাচ্ছিলাম কি কি অবস্থা। তাতে এটি সম্ভাবনা যে এইখান থেকে ফিরে আসা কঠিন, এই কথাটি যেমন সত্য, পাশাপাশি এই কথাটিও সত্য, আমরা এই কথাটিকে বিশ্বাস করতে চাইতাম না। আমরা চাইতাম না, আমাদের প্রার্থনা ছিল হাবিবুল্লাহ সিরাজী ফিরে আসুন। আমাদের প্রার্থনা ছিল সম্মিলিত প্রার্থনা যে ঈশ্বর যেন, আল্লাহ যেন তাকে এই রোগ মুক্তি করেন এবং তিনি আমাদের মধ্যে ফিরে আসেন। এবং এই প্রার্থনা বিপুলভাবে ছিল, আমরা দেখেছি, সবাই দেখেছি। তারপরেও নিয়তি তাকে আমাদের হারাতে হয়েছে। আর শুধু এইটি বলা যায়, সিরাজী ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, আপনি, আল্লাহ যেন আপনাকে ভালো জায়গা দেন, শান্তিতে থাকেন। আপনার মতো ভালো মানুষের শান্তিতে থাকাই তো যৌক্তিক, এবং এই যৌক্তিকতাকে নিশ্চয়ই পরম করুণাময় গুরুত্ব দেবেন। আমি উদ্যান টেলিভিশনকে এবং উদ্যান সাহিত্যপত্রকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি, যেহেতু আমাদের সময়ের একটি সীমাবদ্ধতা আছে, অজস্র স্মৃতি বলার অবকাশ এখানে নেই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন, এবং সবার কাছে আমি হাবিবুল্লাহ সিরাজীর জন্য দোয়া প্রার্থনা করে আমার কথা শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ ফরিদ আহমেদ দুলাল ভাই, চমৎকার কিছু স্মৃতির কথা বললেন আমাদেরকে। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা আসলে আজকে ওইভাবে প্রোটোকল মেনটেন করছি না যে ওনার পরে ওনাকে দিব, আমাদের স্ক্রিনের সামনে যাকে পাচ্ছি আমরা তার কাছ থেকে শুনবো, কারণ এই 4 জন ব্যক্তি কবি হাবিবুল্লাহ সিরাজী ভাইয়ের খুব নিকটজন ছিলেন, নিকটাত্মীয় বলা চলে, নিকটাত্মীয় বলে আত্মার আত্মীয় আর কি। তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে, এরপরই কথা বলবেন মাহমুদ কামাল ভাই। তো গোলাম কিবরিয়া পিনু ভাই, আপনিও আমাদেরকে হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে অসংখ্য স্মৃতির মধ্যে থেকে একটি স্মরণীয় স্মৃতি আমাদেরকে বলুন, গোলাম কিবরিয়া পিনু ভাই। প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা শুনছেন তাদেরকেও ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলি।
বিশেষ করে উদ্যান টিভিকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের প্রিয় মানুষ কবি হাবিবুল্লাহ সিরাজী স্মরণে আজকে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে আমাদের ঘনিষ্ঠজনরা আছেন যারা ঘনিষ্ঠ ছিলেন হাবিবুল্লাহ সিরাজীর সঙ্গে। তারা অনেক স্মৃতি তো চলে আসছে এবং অনেক ঘটনায় মনে হচ্ছে, এগুলো বলে শেষ করা যাবে না। আমার কাছে মনে হয়েছে যে হাবিবুল্লাহ সিরাজীর সাথে আমার যে সম্পর্কটা ছিল, আহ, তিন ধরনের সম্পর্ক। একটা সম্পর্ক ছিল হলো কবিতা পরিষদ আমরা যারা করেছি প্রথম থেকে। আমি ব্যক্তিগতভাবে বিনীতভাবে বলি, সেটা হচ্ছে প্রায় 20 বছর ধারাবাহিকভাবে কবিতা পরিষদের সঙ্গে প্রায় প্রথম থেকে প্রায় 2010 সাল পর্যন্ত যুক্ত ছিলাম। সেখানে আমি হাবিবুল্লাহ সিরাজীকে দেখেছি এবং এখানে উল্লেখ করা হয়েছে যে হাবিবুল্লাহ সিরাজী প্রথমে কবিতা পরিষদের সাথে যুক্ত ছিলেন শুরুতে, তারপর তিনি আহ, পেশাগত কারণে বিদেশে চলে যান, বেশ কবছর সেখানে ছিলেন। তারপর তিনি চলে আসলেন 95-97 দিকে সম্ভবত আবার বাংলাদেশে, এবং তখন থেকে আবার কবিতা পরিষদের সাথে যুক্ত হলেন এবং আমরা তখন কবিতা পরিষদ করি। তো আমার কাছে মনে হয়েছে তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি আমি হলো যে 2008 সালে জাতীয় কবিতা পরিষদের যে কমিটি হয় তখন তিনি তার সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। সেখানে একটু ঘটনাটা বলি, সেই সময়টা ছিল প্রতিকূল পরিস্থিতি। যেমন কবিতা পরিষদের জীবনে অনেক সহজ সরল স্বাভাবিক অবস্থা ছিল, পাশাপাশি অনেক সময় প্রতিকূল পরিস্থিতিও ছিল। তার মধ্যে 11 এই সামরিক সরকার যখন ছিল তখন আমরা ছিলাম সভাপতি এবং সাধারণ সম্পাদক। সেই কারণে সেটাকে বলবো অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি ছিল এবং তখন আমরা উৎসব করতে পারবো কিনা এরকম একটা অবস্থা ছিল। সামরিক সরকারের চাপ ছিল যেন আমরা অনুষ্ঠান না করি, গোয়েন্দা বাহিনীর চাপ ছিল অনুষ্ঠান যেন না করি, এবং অনেক সময় আমাদেরকে খুবই বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছিল এবং অনেকে আমাদের সাথে সহযোগিতা করছিলেন না সেই সময়। সেই প্রতিকূল পরিস্থিতিতে তিনি সভাপতি ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। তবুও আমরা সেই সময় আমরা জাতীয় কবিতা উৎসবটি করতে পেরেছিলাম। এখানে তার সঙ্গে সেই সময় অনেক স্মৃতি আছে, যেমন সেই সময় প্রতিকূল পরিস্থিতির কারণে সেই 2 বছরের উৎসবের সময় আমরা কোথায় কোন অতিথিকে রাখবো এটা একটা বিরাট সমস্যা ছিল। তখন টাকা পয়সাও ছিল না। তখন আমি যে অফিসে চাকরি করতাম নয়াপল্টনে, সেখানকার ডরমিটরিতে আমরা অতিথিদেরকে রেখেছিলাম। সেসব স্মৃতির কথা মনে হচ্ছে। পাশাপাশি একটু উল্লেখযোগ্য কথা বলি, সেটা হচ্ছে সেই সময় বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে আপনার হচ্ছে শ্রদ্ধা জানানোর বিষয়টি ছিল 11-11 সময়। তখন আমরা দেখেছি যে অনেক সংগঠন সেই সময় বা অনেক ব্যক্তি বঙ্গবন্ধুর সেই শ্রদ্ধা জানাতে যাননি। 15 আগস্টে আমরা অনেককে আহ্বানও জানিয়েছিলাম, অনেক কবিকে জানিয়েছিলাম সেই সময়। তখন কিন্তু আমাদের হাবিবুল্লাহ সিরাজী অনেক সাহস জুগিয়েছিলেন। হাবিবুল্লাহ সিরাজী থেকে আমরা হাতে গোনা 2-3 জন কবি সেদিন আমরা কবিতা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সেই বাড়িতে ধানমন্ডি বাড়িতে শ্রদ্ধা জানিয়েছিলেন। এরকম স্মৃতির কথা অনেক মনে পড়ছে। তো এগুলো শেষ করা যাবে না। তিনি, আমি যেটা বলবো তিনি অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন, সংবেদনশীল মানুষ ছিলেন, অনেক প্রতিকূলতাকে তিনি সহ্য করতে পারতেন। অনেক মানে মানুষের সাথে সহনশীল ভূমিকা পরিস্থিতি তিনি সহনশীল ভাবে মানে সমাধান করতে পারতেন অনেক কিছু, এগুলো তো মনে আছে। আরেকটি ঘটনা বলে আমি শেষ করি স্মৃতির কথা, সেটা হচ্ছে যখন তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হলেন 2018 সালে ডিসেম্বর মাসে, তখন আমরা তার আগেই জানি যে তিনি মহাপরিচালক হচ্ছেন এবং আমাদের আনন্দের সংবাদ। সেই তার কিছুদিন আগেই মানে মহাপরিচালক হওয়ার আগে বাংলা একাডেমির সাধারণ সভা হলো, সেদিন আমরা খুব আড্ডা দিলাম সিরাজী ভাইয়ের সঙ্গে, এই স্মৃতিটুকু মনে হচ্ছে। কিন্তু মহাপরিচালক হওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি বাংলা একাডেমিতে গিয়েছি বিনীতভাবে বলি, তার রুমে আমি কখনো যাইনি ব্যক্তিগতভাবে। অনেকে বলেছে যান, কিন্তু এটা এই কারণেই যায়নি যে হয়তো তিনি হয়তো ভাববেন যে আমি এখন মহাপরিচালক হয়েছি, পিনু এসছে হয়তো কোনো কাজে আসছে। বাংলা একাডেমির সঙ্গে লেখকদের অনেক স্বার্থ সংযুক্ত বিষয় আছে, পুরস্কারের বিষয় আছে, অন্যান্য বিষয় আছে, সেই জন্য তার রুমে আমি কখনো যাইনি। কিন্তু তার সঙ্গে
বাংলা একাডেমি থাকাকালীন সময় আমার একটা যোগাযোগও ছিল। সেটা কিভাবে? তিনি পরবর্তী সময় যখন 19 সালে আপনার যখন বাংলা একাডেমি 21-এর অনুষ্ঠান হলো, তিনি কিন্তু আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনা, বিশেষ করে সুভাষ মুখোপাধ্যায়ের যে শততম বার্ষিকী উপলক্ষে আলোচনাটা হয়েছিল। সেখানে প্রবন্ধ পড়েছিলেন কালিকলম সম্পাদক, বিখ্যাত সম্পাদক আবুল হাসান, আর আমিও একজন আলোচক হিসাবে সেদিন ছিলাম। তিনি কিন্তু আমাকে সেদিন আহ্বান জানিয়েছেন। আরেকটি ঘটনা বলি, বলার সময় পাওয়া যাবে না, সেটা হচ্ছে যে বাংলা একাডেমি থাকাকালীন সময় আমার একটা অনুষ্ঠান করেছিল চারুকণ্ঠ দীপনপুরে 1 আগস্ট 2019 সালে। তো সেখানকার আয়োজকরা বলেছিলেন যে আমরা কি হাবিবুল্লাহ সিরাজীকে একটু প্রধান অতিথি করে আহ্বান জানাতে পারি আসার জন্য, আপনি একটু ফোন করুন। আমি বলছি আমি ফোন করতে পারবো না, আপনারা করুন। তারপর তিনি উদ্যোক্তারা ফোন করেছিলেন, তখন তিনি যে কথাটা বলেছিলেন যে আমি কি পিনু অনুষ্ঠানে যাব না, নিশ্চয়ই যাব। এবং তিনি সেদিন সেই অনুষ্ঠানে এসে আমার কবিতা আবৃত্তি করলেন স্বতঃস্ফূর্ত ভাবে, আমার কবিতা সম্পর্কে বললেন। আমি তো অনেক আশ্চর্য হয়ে গেলাম যে আন্তরিকভাবে বিচার বিশ্লেষণ করলেন। এটা একটা উজ্জ্বল স্মৃতি যে তিনি মানে একজন বাংলা একাডেমির তখন মহাপরিচালক হয়ে অনুষ্ঠানে তো আসলেনই, পাশাপাশি আন্তরিকতার মধ্য দিয়ে আমার কবিতা আবৃত্তি করলেন, পড়লেন, আলোচনা করলেন। এই স্মৃতিটুকু মনে হচ্ছে। আরো শত শত স্মৃতি আছে যেটা বলে আমি শেষ করতে পারবো না, পরে হয়তো সময় থাকলে বলবো। এটুকু বলে শেষ করি আপাতত। ধন্যবাদ গোলাম কিবরিয়া পিনু ভাই। আমরা এই পর্যায়ে চলে যাব কবি মাহমুদ কামাল ভাইয়ের কাছে। তার পূর্বে আমি দর্শকদের দিক থেকে দু একটি কমেন্টস পড়ছি এখন। কবি শাহিন রেজা বলছেন শুভ কামনা সকলের জন্য। কুশল ভৌমিক বলছেন শুভ কামনা। কবি মাসরুরা লাকি বলছেন সকলকে শুভ সময় জানাই। কবি মাহফুজ আলুন্না বলছেন শুভ কামনা সকল কবিকে। গাজী আজিজুর রহমান বলছেন শুনছি, সবাইকে শুভেচ্ছা। রাজ্জাক বকুল বলছেন অনুষ্ঠান ভালো লাগছে। কুশল ভৌমিক লিখছেন পিনু ভাই চমৎকার স্মৃতিচারণ। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি মাহমুদ কামাল ভাইয়ের কাছে একই বিষয় নিয়ে জানার জন্য। মাহমুদ কামাল ভাই, আপনার সঙ্গে কবি হাবিবুল্লাহ সিরাজী ভাইয়ের কোনো স্মৃতিময় ঘটনা থাকলে আপনি একটু বলবেন। মাহমুদ কামাল ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে, বাস মাইকটা একটু আনমিউট করতে হবে, মাইকটা। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ উদ্যান টিভি এবং কবি তৌফিক জহুরকেও ধন্যবাদ জানাই। কবি হাবিবুল্লাহ সিরাজী সম্পর্কে এর আগে দুটো অনলাইনে আমি কথা বলেছি, তার দুটোতেই কবি ফরিদ আহমদ দুলাল উপস্থিত ছিলেন। একটিতে কবি গোলাম কিবরিয়া পিনু, আরেকটিতে কবি কাদর চক্রবর্তী ছিলেন। সেই দুটি অনুষ্ঠানে আমি যা বলি আমি এখানে তা পুনরাবৃত্তি করতে চাই না। তো নতুন কথাও খুব একটা বেশি যে বলতে পারবো তাও নয়। কবি হাবিবুল্লাহ সিরাজীর সাথে আমার পরিচয় তার কবিতার মধ্য দিয়ে প্রথমে। সেটা হচ্ছে 1975 সালে যখন তার প্রথম কাব্যগ্রন্থটি বের হয়, দাও বৃক্ষ দাও দিন, মুক্তধারা থেকে, আলমারিতে শোভা পায়। সেই কাব্যগ্রন্থের পুরো কবিতাগুলো বেশ কয়েকবার কবির প্রতি মানে একটা শ্রদ্ধাবোধ আমার মধ্যে জেগে ওঠে, এবং কবে তার সাথে দেখা হবে, কথা বলতে পারবো, এই আকুলতা আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। সেই 1975 সাল থেকে দেখা হলো 2004 সালে প্রথম হলদিয়া কবিতা উৎসবে। আমরা বাংলাদেশ থেকে একদল কবি গিয়েছিলাম। আমরা যে বাসে যাই সে বাসে আমার স্ত্রী সহ ছিলেন কবি রফিক আজাদ, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি নাসরিন নঈম, জরিনা আক্তার এবং কবি মাহবুব হাসান। আমার ওই দিন প্রচন্ড জ্বর ছিল, কিছুই খেতে পারতাম না, কিন্তু অনুষ্ঠানে যেতে হবে। যখন বাসে উঠি, বাসে ওঠার পর আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং বমির উদ্রেক হয়, কিন্তু বমি
হচ্ছে না, জোরে জোরে আওয়াজ হচ্ছে, সারা বাসের লোকজন বিরক্ত আমার উপর। এই অবস্থায় যখন ফেরি পারাপার হয় তখন চিন্তা করলাম একটু নিচে যাই। নিচে গেলে কবি রফিক ভাই আমাকে সিরাজি ভাইয়ের সঙ্গে পরিচয় করে দেন। এই যে তোমার সেই কবি যার কবিতা পড়ে যে মুগ্ধ হয়েছিল ৭৫ সালে। উনি আমাকে এমন ভাবে হ্যান্ডশেক করলেন, মনে হলো যে কত দিনের পরিচয় তার সাথে আমার। কথায় কথায় আমি জিজ্ঞাসা করলাম, আপনার কেমন লাগছে? তো উনি, ভালোই তো লাগছে, কিন্তু বাসের মধ্যে এইরকম একটা খারাপ আওয়াজের এক রোগী এসেছে যে বারবার আবার ঘুমের ব্যাঘাত ঘটছে। আমি লজ্জা লাল হয়ে বললাম, সিরাজি ভাই, সেই রোগীটা আমি। উনি আমার চাইতে দ্বিগুণ লজ্জা পেলেন এই কথা বলার কারণে। তারপরে কি হলো, কলকাতা পৌঁছানোর আগ পর্যন্ত উনি বারবার আমার খোঁজ নিলেন। তার জায়গা থেকে উঠে এসে আমাকে জিজ্ঞেস করেন, আপনি ভালো আছেন তো? তা আমি বললাম, না, আমি খুবই খারাপ আছি। যদি আপনি আমাকে তুমি করে না বলেন তাহলে আমি খুবই খারাপ থাকবো। তো উনি একটু হেসে দিলেন এবং বললেন, আপনি তুমি এটা সম্পর্কের কারণে হয়, এটা ধীরে ধীরে হয়ে যাবে। সারা রাস্তা তিনি আমাকে আপনি সম্বোধন করলেন এবং কি খেতে চাই আমি বললাম যে আমি কোনো কিছু খেতে পারি না। এই যে ওই দিন থেকে, প্রথম দিন থেকেই যে ওনার যে একটা অনুজের প্রতি, একজন অগ্রজের যে স্নেহ ভালোবাসা আমি পেলাম, সেই ২০০৪ সাল থেকে যে যোগসূত্রটা হয়ে গেল, তারপর কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সেই আত্মীয়তা, সেই অনুরাগ, সেই বন্ধনটা কিন্তু অটুট ছিল। আমি এর আগেও বলেছি, বহুবার তিনি টাঙ্গাইল এসেছেন আমার আহ্বানে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। ঢাকায় দেখা হয়েছে। কবি ফরিদ আহমদুল্লাহ যে কথাটি বললেন জাতীয় কবিতা পরিষদের যে ঢাকার বাইরে কবিদের চিঠি দেওয়ার বিষয়ে, কবি হাবিবুল্লাহ সিরাজি যত বছর আহ্বায়ক ছিলেন প্রতিবারই আমি চিঠি পেয়েছি। সেই চিঠিগুলো এখনো আছে আমার কাছে। রবিউল হোসেন ভাইয়ের স্বাক্ষর আমি চিঠি পেয়েছি। যদিও আমার জাতীয় কবিতা পরিষদের কোনো অনুষ্ঠান আজ পর্যন্ত আমার যাওয়া হয়নি, কিন্তু প্রতিটি অনুষ্ঠানে আমি চিঠি পেতাম। শুরুটা হয়েছিল সিরাজি ভাইয়ের মধ্য দিয়ে। সেই চিঠিগুলো আমার অমূল্য সম্পদ। যদিও গড় চিঠি, কিন্তু তার স্বাক্ষরটা এখনো রয়েছে। তো হাবিবুল্লাহ সিরাজি সম্পর্কে সবাই বলেন তিনি ভালো মানুষ ছিলেন। কবি ফরিদ আহমদুল্লাহ বললেন, এইরকম নিপাট ভদ্রলোক কবি আরো আছেন, কিন্তু তার মতো আমি দেখিনি। যেমন তিনি একজন শক্তিমান কবি, তেমনি একজন সহৃদয় ব্যক্তি, তেমনি একজন দক্ষ প্রশাসক। ইঞ্জিনিয়ার ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক হওয়ার আগে তিনি যেখানে চাকরি করতেন সেখানেও নিষ্ঠার সাথে তিনি চাকরি করেছেন। বাংলা একাডেমির অল্প বা স্বল্পকালীন সময়ে তিনি যে কেমন প্রশাসক ছিলেন, যারা তার অধীনে চাকরি করেছেন বা চাকরি করেছেন তাদের অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে এইরকম একজন ভদ্রলোক কিন্তু দক্ষ প্রশাসক বাংলা একাডেমিতে এর আগে আসেনি। বাংলা একাডেমির যারা মহাপরিচালক ছিলেন সবাই যোগ্য, কিন্তু হাবিবুল্লাহ সিরাজি যোগ্যতার একটা নতুন মাত্রা পেয়েছিলেন তাদের কাছে। যদিও তার মহাপরিচালককালীন সময় আমি বাংলা একাডেমিতে তার সঙ্গে যোগাযোগ বা দেখা করিনি। কি দেখা করব? এই যে করোনা পরিস্থিতির কারণে তো ঘর থেকে বের হওয়া যায় না। যদি পরিস্থিতি অনুকূলে থাকতো তাহলে তার সাথে আমার নিশ্চয়ই কথা হতো। সর্বশেষ কথা হয়েছে ২০২০ সালে টাঙ্গাইলে যে ভারত বাংলাদেশ কবিতা উৎসব হলো, তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বিশেষ অতিথির পদমর্যাদায় আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং চমৎকার একটা বক্তব্য রেখেছিলেন। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক, বিশেষ অতিথি, আর প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। আমি দেখলাম যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী যখন বক্তব্য রাখলেন, তিনি যে কয়বার কবি হাবিবুল্লাহ সিরাজির নাম উচ্চারণ করলেন প্রতিবারই তিনি সিরাজি ভাই বলেছেন। হাবিবুল্লাহ সিরাজি বলেন নাই, সিরাজি ভাই বলেছেন। তাহলে একজন মন্ত্রী, তার ডিপার্টমেন্টের মন্ত্রী, তিনি হাবিবুল্লাহ সিরাজিকে সিরাজি ভাই সম্বোধন করেছেন,
কেন করেছেন? একজন যোগ্য, একজন ভদ্রলোক, একজন ভালো প্রশাসক, এই কারণেই তো তিনি তাকে সম্মান দেখিয়েছেন। এটা সাধারণত হয় না যে আমাদের দেশে আমলারা, মন্ত্রীরা কিন্তু তার 1 ইঞ্চি যদি নিচের পদের কেউ থাকেন তাহলে তাকে ভাই তো দূরের কথা, সাহেব পর্যন্ত বলেন না। কিন্তু সংস্কৃতি বিষয় প্রতিমন্ত্রী তাকে যে মর্যাদা ওদিন দিয়েছিলেন আমাদের খুব ভালো লেগেছিল। কবি হাবিবুল্লাহ সিরাজি সাথে আমার নানা ধরনের স্মৃতি আছে। কবি ফরিদ আহমদ দুলাল বলেছেন অনেক কথা বলা যাবে না, আমিও সেই কথাগুলো বলতে পারবো না, কিন্তু সেগুলো নিজের মনের মধ্যে ধারণ করে আছি। অনেক স্মৃতির সাক্ষী আমার স্ত্রী, মাঝে মাঝে আমরা নিজেরা আলাপ করি, এবং আমার স্ত্রী তো কবি নন, কবি পত্নী, তো অনেক কবির সাথেই তার যোগাযোগ জানাশোনা আছে। কিন্তু সিরাজি ভাই সম্পর্কে আমি এর আগেও বলেছি, টাঙ্গাইলের অনুষ্ঠানে তিনি আমার স্ত্রীকে কান্তা কেমন আছো বলে যে সম্বোধনটা করলেন, সেই কবে পরিচয় হয়েছিল নামটি কিন্তু মনে রেখেছেন। তো এই কথা আমার স্ত্রী বলেন আর তার চোখ দিয়ে পানি পড়ে। এইরকম একজন মানুষের ভালোবাসা, এরকম স্নেহ যার মধ্যে থাকে তার মধ্যে তো বেদনা বোধটা বেশি। সিরাজি ভাইকে ভুলতে পারবো না, বলতে পারছি না। এই যে অনেকগুলো অনুষ্ঠানের কথা বলছি, আরো 2-1টা অনুষ্ঠানের কথা বলার কথা, কেন? তার প্রতি একটা ভালোবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে, এবং আমাদেরকে স্নেহ করতেন বলেই তার স্মৃতি তর্পণে বারবার আমরা সেই কথাগুলি বলি। একজন ভালো মানুষের বিদায় হয়েছে, একজন শক্তিমান কবির বিদায় হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই। এইটুকুই আপাতত। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের দাদা কালু চক্রবর্তীর কাছে আর কি। যাওয়ার পূর্বে আমি আরো দুটো মন্তব্য পড়ছি দর্শকদের থেকে। কবি বিথি রহমান বলছেন, আজকের গুণী অতিথিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবি শামসুদ্দিন হীরা বলছেন, দেখছি। আলকামা সিদ্দিকী কবি এবং সদ্য একজন আমাদের সেক্রেটারি মহোদয়, তিনি লিখছেন, শুনছি দেখছি কাকতালীয়। উদ্যান ছোট কাগজে প্রকাশিত কবি ফরিদ আহমেদ দুলালের লেখা কবি কে কে নয় পড়ছি, আর একই সময়ে একই অনুষ্ঠানে চলছে তার আলোচনা। তার কথা শুনছি। কবি গোলাম কিবরিয়া পিনুর স্মৃতিচারণ খুব ভালো লাগলো। মাহমুদ কামালের বক্তব্য মুগ্ধ হয়ে শুনছি। ধন্যবাদ আলকামা সিদ্দিকী ভাই, আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি কবি কাজল চক্রবর্তী দাদার কাছে। দাদা, আপনারও কোনো একটি স্মরণীয় স্মৃতি দিয়েই শুরু করা হোক আজকের অনুষ্ঠানটি। এ পর্যায়ে কথা বলছেন কবি কাজল চক্রবর্তী দাদা। উদ্যান এবং উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা, সান্ধ্য শুভেচ্ছা জানাচ্ছি, এবং আলোচকদের যারা রয়েছেন প্রত্যেকে আমার দীর্ঘদিনের পরিচিত। যেভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সিরাজি ভাই আমার আত্মার আত্মীয় হয়ে গেছে। তার অন্যতম প্রধান বিষয় হলো গিয়ে আমাদের দুজনের প্রফেশন এক। উনিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমিও তাই। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ চাকরি করি, আমাদের মাথার উপরে প্রশাসকরা বসে থাকেন। সেই প্রশাসকের সঙ্গে বনিবনা করানো খুব সমস্যা হয়। কিন্তু সেই ইঞ্জিনিয়ার যখন প্রশাসক পদে গিয়ে বসেন, তখন তার নিজস্ব অভিজ্ঞান, অর্থাৎ আমি যদি ট্যালেন্টের কথা বলি, সেই ট্যালেন্ট এবং তার সঙ্গে তার পারদর্শিতা দুটো যখন একটা এক ধারায় মিশে যায়, সেটা অত্যন্ত বেগবান একটা ধারা হয়। তার প্রমাণ প্রত্যেকের মুখে আমি শুনতে পাচ্ছি যে বাংলা একাডেমিতে এত সুন্দর ডিজি পাওয়া যায়নি অতীতে। এবং আমার দুঃখ যেটা, এই ডিজির পোর্শনটা আগে শেষ করি। আমার দুঃখ এটাই, আমি বাংলা একাডেমিতে যাই, মেলার উদ্যানে ঘুরে বেড়াই, কিন্তু কখনো ডিজির রুমে ঢুকিনি। আমার একবার মনে আছে সেলিন হোসেনের রুমে গিয়েছিলাম, একবার আসাদ চৌধুরীর রুমে গিয়েছিলাম, তারা কেউ ডিজি ছিলেন না সম্ভবত। আর এই সিরাজি ভাই যে ডিজি হলেন, তারপরে একটা বিশেষ কারণে আমাকে বাধ্য হয়েছিলাম যেতে, হাতে সময় ছিল না। এবং তার এই যে ডগম্যাটিক ভ্যালু আমরা যেটা বলি, যে একটা দম্ভ, ক্ষমতার দম্ভ, সেটা তার ছিল না। আমি সামান্য একটা ঘটনা বলি। আমি অনন্য পায় হয়ে গিয়েছি, আমার হাতেও সময় নেই, কিন্তু তার ওখানে যাবার জন্য তার বেয়ারা এবং
পিএ যা বললেন সেটার সঙ্গে আমি সাযুজ্যতা রক্ষা করতে পারলাম না। তখন আমি পিএ কে বললাম যে ওকে, যা হয়েছে সব আপনি ভুলে যান, আমিও ভুলে গেলাম, আমি বুঝে দিচ্ছি। আমি দরজাটি সামান্য ফাঁক করলাম, ছেলে মুখ তুলে তাকালো। আমি যেহেতু তুমি সম্বোধন করতাম, উনি আমাকে তুমি বলতেন, এবং সেটা উনি নিজেই বলেছিলেন যে আমাদের মধ্যে আপনি টাপনি থাকবে না, শুধু তুমি। তো ছেলে মুখ তুলে যে তাকালো, তখন দেখি যে আরো দুজন মুখ ঘুরিয়ে তাকালেন। তার মধ্যে একজন বর্তমান যিনি জাতীয় আমাদের হয়েছেন, ওই আনিস ভাই ছিলেন, আর পাশে হলেন যে আমি তারটা শুধু ভুলে যাই, এখন যিনি আছেন আনিস ভাইয়ের জায়গায়, নজরুল গবেষক, দুজন ছিলেন, দুজনই মুখ ঘোরালেন। আমি বললাম দাদা আপনারা ডক্টর রফিকুল ইসলাম চাইছি, আর ডিজি ভাই কিন্তু বাইরে এসো, ডিজি সাহেব বাইরে এসো। সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে এলেন, দরজাটা বন্ধ হলো এবং উনি খুললেন, বেরিয়ে এলেন, কাজটি সারলেন, চলে গেলেন। আমি খুব হলফ করে বলতে পারি ওই রকম পদমর্যাদা আসীন কোনো ভদ্রলোকের পারিবারিক আত্মীয় অথবা রক্তের সূত্রের কেউ ছাড়া যদি এইভাবে বলতেন, তাহলে হয়তো তিনি না, যদি জ্বলতে হয়তো বেরোতেন, অন্য কারো কথায় বেরোতেন না। আমি তো সামান্য একজন, তার থেকে অনুজ একজন লিখিয়ে, এবং আমার মুগ্ধতা তারই, আমাদের একই প্রফেশন এবং তার কবিতা। এবং সিরাজি ভাইকে আমি মুখোমুখি দেখি অনেক পরে। এই জাতীয় কবিতা পরিষদের কথা হচ্ছিল, পিনু বলছিল, আমি 1985 সালে সম্ভবত ঢাকায়, তখন একটা জাতীয় কবিতা মিটিং হলো আমাদের টিএসসিতে, সেখানে সবাই উপস্থিত ছিলেন, সিরাজি ভাইকে আমি দেখিনি, তিনিও ছিল। তো ওই সময় আমি জানলাম এদের পদ্ধতিগত দিক কি হচ্ছে, এবং তাতে আজকে যে ক্ষোভ, এই মাহমুদ কামাল যেটা বললো, আমাদের বন্ধু দুলাল যেটা বললো, এইটা কিন্তু ওখানে আলোচিত হয়েছিল যে না, কেন সবাইকে, তখন কেউ বলেছিল যে না, সবাইকে তো চিঠি দেওয়ার দরকার নেই, বললেই হবে, তারা তো এমনি আসবে, ঢাকায় তো আসবেই। তো আমার একটু তাচ্ছিল্য জ্ঞান লেগেছিল যে না, বলবো না, কিন্তু সেই প্রোটোকলটা প্রথম সিরাজি ভাই ভাঙেন, এবং সেটা ভাঙাতে খুবই আমরা ভীষণভাবে আনন্দিত হয়েছি। আর একটা যেটা হয়েছে সেটা হলো গিয়ে, আমি যে কবার জাতীয় কবিতা পরিষদে দেখেছি, কোনোবার আমি ওদের আতিথেয়তা ছাড়া কিছু নিইনি, কোনো অর্থমূল্য নিইনি, অনেকেই নিয়েছেন। সিরাজি ভাই একবার ব্রেক করলেন, বলে দেখো তুমি আসবা, আমাদেরকে দান করে যাবা, যে না তুমি পয়সা নিলে না, এ চলবে না, এই পকেটে আমি ঢুকাইলাম, যদি বাইর করো মাথা ভাইয়া পালাবো। আমি ওই প্রথম সিরাজি ভাইয়ের থেকে টাকা নিয়েছিলাম, আর একবার সামাদ জোর করে টিকিট পাঠালো। এই হলো কি জাতীয় কবিতা পরিষদ। কিন্তু এই যে একটা লোক কতটা নিজের মনে করে এইরকম, আমি যেটা একদম ডিসিশন নিয়ে বসে আছি আমি যাবো না, আমি টাকা নেব না, উনি চাপিয়ে দিলেন, বলে না সবাই নিচ্ছে, তোমার বাধা কোথায়? তো এই যে সবাই নিচ্ছে, তোমার বাধা কোথায়, তা নয় ব্যাপারটা, সেটা সিরাজি ভাইয়ের মাথায় ছিল না। সিরাজি ভাইয়ের মাথায় ছিল যে কাজলের টাকাটা কাজলকে দিতে হবে, অতএব সমগোত্রীয় করতে হবে, যারা বিদেশি এসছে, আমরা তো বিদেশি ওখানে যখন যাচ্ছি, তো সবাইকে একই জায়গায় আনতে হবে। কারণ এমনও তো তোমার অন্য কেউ বলতে পারে কাজলকে টাকাই দেয়নি। যাক, তাহলে কি হয়েছে, একই সঙ্গে তিনি আমার বন্ধুত্বকে তিনি মান্যতা দিচ্ছেন। এই মান্যতাটা কিন্তু সচরাচর সবাই দিয়ে উঠতে পারে না। যে ক্ষমতা আমার মনে হয় সিরাজি ভাই নিয়ে জন্মেছিলেন, আর জন্মেছিলেন বলেই সিরাজি ভাইকে নিয়ে এত কথা। আর সিরাজি ভাইয়ের কবিতা সম্পর্কে এখানে বলার কোনো ব্যাপার নেই, কিন্তু আমি এক কথায় বলবো, বাংলাদেশের কবিতার ইতিহাসে সিরাজি ভাইয়ের যে অবদান, সেটাকে অস্বীকার করা যাবে না, কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আর তার রাজনৈতিক অবস্থান যে খুব দৃঢ় ছিল, সেটা তার কবিতা 1980 সাল বিভিন্ন সময় কবিতাতে আমরা বুঝতে পেরেছি, আমরা দেখতেও পাচ্ছি। এবং যখন আমাদের ওই এতে হলো, আমাদের শাহবাগ আন্দোলন হলো, এই শাহবাগ আন্দোলনও মনে আছে, দুপুরবেলা ফোন করছেন, কাজল কি করো, বলো আর কি অফিসে, বলে আর আমি, তুমি কোথায়, সারাদিন পথে ঘাটে বসে আছি, খাওয়ান দাওয়ান দেখি, একটু যাই কোথায় কি খাওয়ান দাওয়ান পাই। এই যে লোকটা ওই রকম একটা জায়গায় বসেও আমাকে মনে করছেন, এটা আমার কাছে একটা পরম পাওয়ার জিনিস। আমার সিরাজি ভাই আমার সঙ্গে থাকবে, এবং সিরাজি ভাইকে শেষ দেখা দেখে এসছি আমার ওই বই প্রকাশের অনুষ্ঠানে, কবিতা ক্যাফেতে, সেখানে মানে জোর ছিলে, হ্যাঁ তুমি ছিলে, সেই আমার শেষ দেখা। তারপরে আর তো দেখা হলো না। তবে হ্যাঁ, যদি আমরা পারলৌকিক কোনো ব্যাপারে আগ্রহী থাকি, যদি এইরকম কোনো ব্যাপার আমাদের বিশ্বাস মাথায় থাকে, তাহলে আমি নিশ্চিত যখন আজমপুরে তার কবরের সামনে পরের বার ঢাকায় গিয়ে দাঁড়াবো, তখন সেই চিরায়ত সুরে হাবিব ভাই বলবেন, সিরাজি ভাই বলবেন,
কবে আইলা? আমি এইটারই অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাজলদা চমৎকার ফিজাম করার জন্য। আমরা এ পর্যায়ে আবারও চলে যাব ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। তার পূর্বে আমি একটি ছোট্ট কবিতা পাঠ করছি, ছোট্ট। আমার স্বদেশ নেই, আমি হাওয়া হতে পারি, আমি মেঘ হতে পারি, আমি চাঁদ সূর্য থেকে শুরু করে মানচিত্রহীন সব হতে পারি। হতে পারি এক পাখি, হাঁস অথবা হেরন, পৃথিবীর ক্ষুদ্র সত্য প্রাণ। আমার কোনোই ভূমিসীমা নেই, কোনো তল শয্যা নেই, কোনো জল ঠিকানা নেই। তারপরও নুনের দরিয়া থেকে মিটে স্রোত, সকল আমার ভোগ। আমি এক মৎস্য প্রাণ, হতে পারি তিমি কিংবা তিতকুটি, পৃথিবীর বিন্দু অবস্থান। আমি কি মানুষ হতে পারি? এটি ছিল কবি হাবিবুল্লাহ সিরাজি ভাই একটি কবিতা, যা একান্নবর্তী পত্রিকায় প্রকাশিত হয়েছে আর কি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। এবার ভিন্ন একটি বিষয় জানবো, আমরা চারজনের কাছ থেকে জানবো। তো যে বিষয়টি জানতে চাচ্ছি দুলাল ভাই, কবি হাবিবুল্লাহ সিরাজি এবং মানুষ হাবিবুল্লাহ সিরাজিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ফরিদ আহমেদ দুলাল ভাই। ধন্যবাদ তৌফিক জোহর। মানুষ হাবিবুল্লাহ সিরাজিকে কিভাবে মনে করি, এটি মনে হয় যে স্মৃতিচারণের মধ্যেই কিছুটা চলে এসেছে, এবং অন্যরাও যে স্মৃতিচারণ করলেন সেখানেও হাবিবুল্লাহ সিরাজির যে মহত্ব, তার যে ঔদার্য, তার যে সহিষ্ণুতা, তার যে ধৈর্য, এই সমস্ত বিষয়গুলি তার মানবিক গুণেরই অংশ। হাবিবুল্লাহ সিরাজির এই যে গুণাবলী, এই গুণাবলী তো আসলে রেয়ার। আবার একটা আছে যে আনুষ্ঠানিকতা, সৌজন্যবোধ, এটি ব্যক্তি জীবনে নাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওই চেয়ারটিতে যখন আমি বসি তখন তার একটি আনুষ্ঠানিকতা আছে, সেটা আমি মান্যতা দিই। হাবিবুল্লাহ সিরাজির বিষয়টি এরকম নয়, চেয়ারের মান্যতা নয়। হাবিবুল্লাহ সিরাজি আন্তরিকভাবেই একজন সজ্জন ছিলেন মানুষ হিসেবে। এই যে মানবিক গুণাবলী তার মধ্যে ছিল, এটি দুর্লভ। এবং একজন মানুষ পরিপূর্ণ মানুষ হন কখন? মানুষ তো জন্মের সঙ্গে সঙ্গে মানুষ হয় না। অন্য প্রাণী জন্মের সঙ্গে সঙ্গেই ওই প্রাণীটি হয়। গরুর বাচ্চাটি জন্মের পরেই গরু হয়, হাঁসের বাচ্চাটি জন্মের পরেই হাঁস হয়। তাকে তার যে আচার, তার যে বৈশিষ্ট্য, সেটির জন্য কোনো প্রচেষ্টা লাগে না। এটি তার প্রাকৃতিকভাবেই ওই হাঁস, আপনি জন্মের পরে ডিম থেকে বের হওয়ার পরে তাকে 1 ঘন্টা পরে জলে ছেড়ে দেন, সে সাঁতার কাটবে। গরুর বাচ্চাটি আধা ঘন্টার মধ্যে দৌড়াবে। কিন্তু মানুষ জন্মের পরেই মানুষ হয়ে ওঠে না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। এই যে মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নিশ্চয়ই হাবিবুল্লাহ সিরাজির এমন কিছু অর্জন আছে, যে সমস্ত অর্জনের কারণে হাবিবুল্লাহ সিরাজির এই কথাগুলি মনে করিয়ে দিতে হতো না যে আপনাকে এই চিঠিটা দিতে হবে। এটি তার মধ্যে স্বাভাবিকভাবেই তিনি অর্জন করেছিলেন চেষ্টায়, এবং সেটিকে তিনি মান্যতা দিয়েছিলেন, ধারণ করেছিলেন। এটি একটি ঘটনা না, বারবার। এই আমরা 4 জন কথা বললাম, 4 জনই কিন্তু এক কথা বলেছি। হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে এই আমার শেষ কথা, আগের বার যখন তিনি হসপিটালে ভর্তি হলেন এবং 1 দিন 2 দিন থেকে আবার চলে আসলেন, চলে আসার পরে আমি কথা বলছি। পরে হসপিটালে ভর্তি হওয়ার পরে তার কথা বলার অবকাশ ছিল না। ওই সময় আমি তার সঙ্গে কথা বললাম একটি অনুষ্ঠান নিয়ে, আহমদ সফাকে নিয়ে একটা অনুষ্ঠান করব। সিরাজি ভাইকে আমি টেলিফোন করলাম। তখন সিরাজি আহমদুল্লাহ, তুমি আমাকে, মানে এই প্রসঙ্গটি বলার আগেই তিনি আমাকে বলছেন, যদি ময়মনসিংহ যেতে বলো তাহলে কিন্তু ওই প্রস্তাবটি তুমি করো না আমাকে। তুমি বললে আমি তোমাকে না করা কঠিন। কিন্তু আমি এই যে একটু আগে হসপিটাল থেকে আসছি, হসপিটালে ভর্তি ছিলাম, আবার ভর্তি হতে হবে। আমি বললাম, আমি তার একটি রোগের কথা জানতাম, ওই প্রস্টেট গ্ল্যান্ড এর একটি অসুস্থতা ছিল অনেক আগে থেকে, আমি এটি জানতাম। কিন্তু এই যে সাম্প্রতিক যে ব্যাধিটি, এইটির খবর আমি জানতাম না। এই ব্যাধিটি নিয়েই তিনি কাজ করছিলেন। তখন বইমেলা শুরু হবে, হয় নাই। ওই সময় তিনি হসপিটাল থেকে বেরিয়ে আসছেন,
জানুয়ারি মাসের কথা বলছি বা ফেব্রুয়ারি মাসের কথা বলছি, বইমেলা তখন শুরু হয় নাই, মার্চে বইমেলা হলো এবার। তখন আমি বললাম যে না ঠিক আছে, ওইরকম অসুস্থতা হলে তো আমি আসতে বলতে পারি না, তা আমি আসতেই বলতাম। এই যে উনি আমাকে আমাকে আমার যে সম্মানটি উনি দিলেন, আমি তার অনুজ, উনি আমার বড় ভাই, এই সম্মানটি কিন্তু উনি আমাকে এইভাবে দিলেন যে তুমি বললে তো না করতে পারবো না, কাজে যদি ওইরকম কোনো বিষয় থাকে তোমার তাহলে তুমি কিন্তু বললো না, আমি হসপিটাল থেকে আসছি এবং হসপিটালে যাইতে হবে আবার। তো হাবিবুল্লাহ সিরাজের মধ্যে এই যে মানবিক যে বিষয়গুলি, এবং আমি দেখেছি তিনি যখন বঞ্চনার শিকার হচ্ছেন তার বন্ধুর কাছে, তার পরিজনের কাছে, কোনো কোনো বিষয়ে ব্যথা পাচ্ছেন, সেই ব্যথার একটু পরেই দেখছি তার সঙ্গে তিনি কত সহজ ব্যবহার করছেন, কত এই ব্যথাটি যে তিনি ধারণ করলেন বুকের মধ্যে, কণ্ঠে নীল ধারণ করলেন, তারপরেও কিন্তু তিনি তার সঙ্গে সৌজন্য ব্যবহারটা করছেন। তিনি এটি বুঝতে দিচ্ছেন না যে তোমার এই আচরণটিতে আমি কষ্ট পেলাম। এরকম কষ্ট অনেক আমি প্রত্যক্ষ করেছি, আমি তার সাক্ষী। সেগুলিতে আমি অনেক সময় বিরক্ত হয়েছি, কেন এরকমটি হইলো। কিন্তু সিরাজি ভাই দেখতাম যে না, উনি স্বাভাবিক আচরণ করতেন। এইরকম এই যে মানবিক গুণ, মানুষকে এই যে নাগরিক জীবনের এই যে একটি বিষয় যে আমাকে আপনার সঙ্গে উৎকর্ষ করতে হবে, আপনার অনেক বিষয় আমার অপছন্দ থাকবে, কোনো কোনো বিষয়ে পছন্দ থাকবে, তারপরেও আপনার সঙ্গে সৌজন্য বজায় রাখতে হবে। এই যে মানবিক গুণগুলি, এবং এই যে বড় ভাই উনি আমার, আমি তাকে লিডার ডাকতাম, সবসময় লিডার ডাকতাম। উনি আমাকে তার একজন কর্মী হিসাবে বেশ ভালোবাসা দিতেন। আমি বাংলা একাডেমিতে ডিজে হওয়ার পরে তার এখানে আমি যেতাম কম, তার কাছে আমি যেতে চাইতাম না, কারণ বাংলা একাডেমির দিদি কে কি মনে করে, এই জন্য আমি যেতাম না। তারপরেও দুইবার তিনবার আমি গেছি, বিভিন্ন প্রয়োজনে অন্যের অনুরোধে গেছি। যতবার গেছি আমি তার এখানে দেখা গেল যে উনি কিছুতেই আমাকে ছাড়েন না, উনি ভাত খেয়ে ফেলছেন তারপরেও আমাকে খেতে হবে। না তুমি তো বাইরে খাবাই, তুমি বাইরে খাবা, তুমি ঢাকায় তুমি হোটেলে খাবা, তুমি আমার এখানে খাবা। উনি ওইখানে তার পাশের যে কনফারেন্স রুম বা তার একটা বসার ছোট্ট রুম ছিল, সেখানে আমার জন্য খাবার আনে, তিনি খাইছেন, এরপরে আমার জন্য খাবার আনে আমাকে খাওয়াইছেন। না তুমি না খাই যাবা কেন। অথবা তার বাসায় এইরকম যে মানুষ, এই মানুষকে একটি বলছেন যে মানুষ হিসাবে হাবিবুল্লাহ সিরাজি, আরেকটি হচ্ছে কবি হিসাবে বলছিলেন কবি হিসাবে কবি কবি হিসাবে হাবিবুল্লাহ সিরাজি অসাধারণ, অনন্য সাধারণ। হাবিবুল্লাহ সিরাজির কবিতার বিষয়টি কেউ কেউ বলেছেন, হাবিবুল্লাহ সিরাজির কবিতার মধ্যে বড় বিষয় যেটি, হাবিবুল্লাহ সিরাজি তিনি নিজেকে বারবার অতিক্রম করেছেন। তার কবিতার ধারা, তার কবিতার গাঁথনি, তার কবিতার উপস্থাপন কলা, সবকিছু তিনি বারবার বদলেছেন, নিজেকে বারবার অতিক্রম করেছেন। এইটি হাবিবুল্লাহ সিরাজির একটি বিশাল গুণ কবি হিসাবে। কবি হিসাবে হাবিবুল্লাহ সিরাজির যে বিষয় নির্বাচন এবং সেই কবিতার বিষয়কে উপস্থাপন, সেটি তার সময়ের অন্য সব কবির চেয়ে আলাদা। এইটিও একটি বড় বিষয়। আলাদা বলতে সেই আলাদাত্বের মধ্যে, এই স্বাতন্ত্র্যের মধ্যে এমন নয় যে তিনি একেবারেই দুর্বুদ্ধ, তাও কিন্তু নয়। তবে আমাদের হয় কি অনেক সময় সম্পর্কের কারণে কারো কারো কবিতা পছন্দ হয়, ভালো লাগে, এরকম হয়, আবার সম্পর্ক ছাড়াও ভালো লাগে। আমি তো আবুল হাসানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু আবুল হাসানের কবিতা তো আমার ভালো লাগতো, আমি খুবই পড়তাম। আবার নির্মলেন্দু গুণ আমার খুব কাছের মানুষ ছিলেন, আর নির্মলেন্দু গুণকে পাঠ করতাম। হাবিবুল্লাহ সিরাজিকে আমি বিচ্ছিন্নভাবে পাঠ করলেও, ওই যে কামাল যেভাবে বললেন ৭৫ তার প্রথম বই বেরোলো তিনি পড়লেন, আমি ওরকম হাবিবুল্লাহ সিরাজিকে পাঠ করি নাই, বিচ্ছিন্নভাবে পাঠ করেছি। এবং আমার তত প্রিয় কবি হাবিবুল্লাহ সিরাজি সেটিও ছিলেন না তখন। হঠাৎ একদিন আমি দৈনিক যুগান্তরে সম্ভবত তার একটি কবিতা পড়লাম, ফলের দোকানে দেখা। জসিমউদ্দিনের সঙ্গে, তার ফলের দোকানে কবি জসিমউদ্দিনের সঙ্গে দেখা হয়েছিল, সেই বিষয়টি নিয়ে তিনি কবিতা লিখেছিলেন। এই কবিতাটি পড়ে আমি হঠাৎ চমকিত হলাম, আমি যেন আমার বুকের মধ্যে যেন কেঁপে উঠলো, কি অসাধারণ উপস্থাপনা। এবং ওই দিনই আমি হাবিবুল্লাহ সিরাজির নির্বাচিত কবিতা বইটা কিনলাম, কিনে আমি হাবিবুল্লাহ সিরাজি পাঠ শুরু করলাম। নির্বাচিত কবিতা কিনলাম এই জন্য যে এখানে বিভিন্ন বইয়ের
নির্যাস পাওয়া যাবে, এই জন্য বইটা কিনলাম এবং পাঠ করে আমি মনে হয় 2-3 দিনের মধ্যে তাকে নিয়ে একটি গদ্য লিখলাম তো হাবিবুল্লাহ সিরাজীর শ্রদ্ধা জানাবার জন্য। এই যে এই মানুষটির সঙ্গে আবার আমার ওই হলদিয়া কামাল যেখানে বললেন 2004, আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা হলো 2005-এ, এবং সেখানেও মাহমুদ কামাল ছিলেন। সেইবার আমার বোন ছিল না, কামালের ওয়াইফ কান্তা ছিলেন না, কামাল আর আমি ছিলাম এক রুমে, এবং হাবিবুল্লাহ সিরাজী বিলম্বে গেছিলেন। আমরা রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছি, এই সময় হাবিবুল্লাহ সিরাজী আছে। প্রচন্ড বৃষ্টি ছিল। আমি হাবিবুল্লাহ সিরাজীর খোঁজ দিতে, যখন শুনলাম যে হাবিবুল্লাহ সিরাজী এসছেন, আমি তার খোঁজ দিতে গেলাম সৌজন্যবশত। গিয়ে দেখি যে তিনি প্রায় ভেজা, তার রাতের খাওয়া হয় নাই এবং এখানে কোনো খাবারও নাই। এখানে খাবারের হোটেল সেটা এখান থেকে 3-4 মাইল দূরে, সুতরাং খাবার পাওয়া কঠিন। এখানে হোটেল নাই, কিছু নাই, তার কি হবে? আমি রুমে ফিরে আসলাম। আমি জানি কামাল তো খুব গোছানো মানুষ, কামালের কাছেও কিছু খাবার ছিল, আমার কাছে শুধু বিস্কিট ছিল, কামালের কাছে পাউরুটি ছিল, কলা ছিল। এইগুলি নিয়েই আবার সিরাজী ভাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম যে রাত্রে এইগুলি অন্তত খান, না খেয়ে থাকলে সমস্যা হইতে পারে। ওই যে ওই দিন আমার সঙ্গে যে একটা সখ্য হলো, সেই সখ্যটি একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ছিল, প্রতিদিন ছিল। এবং আমি তার এখানে না গেলেও আমি তার প্রতি সপ্তাহে তার খোঁজ রাখতাম টেলিফোনে, শুধুমাত্র শরীরটা কেমন আছে, কোনো সমস্যা আছে কিনা এইটু জিজ্ঞেস করার জন্য হইলেও টেলিফোন করতাম। এবং আমি ভয়ে ভয়ে করতাম, কারণ উনি ব্যস্ত মানুষ, মহাপরিচালক। কোনো কোনো সময় হয়তো উনি ধরতে পারতেন না, কিন্তু না ধরলে উনি আবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে হইলেও ব্যাক করতেন, যে ধরো তুমি টেলিফোন করছিলা। পরে বললাম যে না, জরুরি কিছু না, আপনি কেমন আছেন, আপনি খোঁজ খবর নেওয়া, এই একটি কথা। কিন্তু হাবিবুল্লাহ সিরাজীর এই প্রয়াণ, এই চলে যাওয়া, এই আমাদের কাছ থেকে বিচ্ছেদ, এটি ভোলা যায় না। উনি অনেক বড় মানুষ বলেই এটি আরো বেশি প্রবল, অনেক বড় কবি বলেই, এবং তার কবিত্বের ওই জায়গাটিকে আমি চিহ্নিত করতে চাই, বলতে চাই যে হাবিবুল্লাহ সিরাজী আগামী দিনের কবিদেরও কবি হবেন, কারণ তাকে পাঠ করতে হবে কবিদের। যদি কবিকে নিজেকে অতিক্রম করার বিষয়টি জরুরি হয়, কবি যদি জ্ঞান করেন যে হ্যাঁ এটা একটা জরুরি বিষয়, তাহলে হাবিবুল্লাহ সিরাজীকে পাঠ করতে হবে। আরো অনেকে আছেন, তার মধ্যে হাবিবুল্লাহ সিরাজী অন্যতম, যাকে পাঠ করলে এই উপলব্ধিটি, এই দিশাটি কবি পাবেন যে কিভাবে নিজেকে অতিক্রম করতে হয়। আপনারা দেখেন তার যে এই রুমির অনুবাদ, এই রুমির অনুবাদের পরে যে তার কবিতার ধরন, তার কবিতার স্টাইল, তার কবিতার উপস্থাপন শৈলী দেখেন অনেকটা বদলে গেল, অন্যরকম। এবং তার গদ্য এই আরেক অন্যরকম। ভালোবাসা মানুষ হিসাবে, এই যে হাবিবুল্লাহ সিরাজী আমার মতো একজন সামান্য মানুষকে আমার জন্মদিনে গত বছর আমার জন্মদিনে তিনি পত্রিকায় আমাকে নিয়ে একটি গদ্য লিখলেন, জন্মদিনের শুভেচ্ছা জানাই। এইটি এত ব্যস্ত মানুষ তিনি, বাংলা একাডেমি মহাপরিচালক, এইটা চিন্তা করা যায় কতটা ভালোবাসলে পরে, কতটা বড় মাপের মানুষ হইলে পরে তিনি এটা করতে পারেন। এটা হাবিবুল্লাহ সিরাজী পারেন। হাবিবুল্লাহ সিরাজী সেই মাপের মানুষ ছিলেন, এত ভালো মানুষ, এত বড় মানুষ, যাকে আমরা হারিয়েছি, সেটি আমাদের প্রতিদিনের বেদনা হয়ে থাকবে। এবং হাবিবুল্লাহ সিরাজী কবি হিসাবে আগামী দিনের কবিদেরও কবি হবেন, প্রয়োজন হবে তাদের হাবিবুল্লাহ সিরাজী পাঠের। এবং আমি সবাইকে আহ্বান জানাই, হাবিবুল্লাহ সিরাজী পাঠ করুন, তাকে জানুন এবং নিজেকে জানার চেষ্টা করুন। এই কবিদের কাছে আমার একটি আবেদন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা। ধন্যবাদ ফরিদ আহমেদ দুলাল ভাই। আমরা চলে যাব গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। তার পূর্বে আমি 3টি দর্শকদের থেকে মন্তব্য পাঠ করছি। নুপুর মুখার্জি দিদি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন। বিপ্লব চক্রবর্তী দাদা, বাহ দারুণ জমেছে আলোচনা, সবাইকে শুভেচ্ছা। এছাড়া বাচিক শিল্পী শর্মিষ্ঠা পাল দিদি, তিনি লিখছেন খুব ভালো আলোচনা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। আচ্ছা পিনু ভাই, ওই কবি হাবিবুল্লাহ সিরাজী এবং মানুষ হাবিবুল্লাহ সিরাজীকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? পিনু ভাই। আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে তো সিরাজী ভাইয়ের কথা সবাই বললেন। ব্যক্তিগতভাবে তো তিনি খুবই একজন পরোপকারী মানুষ ছিলেন, সহনশীল মানুষ ছিলেন, কখনো রাগ হতেন না, এগুলো তো তার গুণ ছিল।
তবে অনেকগুলো উদাহরণে দেওয়া যেতে পারে। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে তার অফিসও গিয়েছি অনেকবার। সেই যখন শাইনপুকুরে তিনি চাকরি করতেন, সেখানে অনেক রকম সভাও আমরা করেছি। তারপরে একটা শুধু উদাহরণ দিই আমি। আপনারা অনেকে জানেন যে কবি সমুদ্রগুপ্ত যখন অসুস্থ হলেন, তখন আমরা হাবিবুল্লাহ সিরাজীকে খুব কাছ থেকে দেখেছি। তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম কবিতা পরিষদে। আমরা যেভাবে সমুদ্রগুপ্তের জন্য মানে ঝাঁপ ঝাঁপ দিয়েছিলাম আর কি, তাকে বাঁচানোর জন্য, তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য, তখন আমি দেখেছি খুব কাছ থেকে হাবিবুল্লাহ সিরাজীকে তিনি কিভাবে ছটফট করতেন যে সমুদ্রগুপ্তকে বাঁচাতে হবে, এবং সমুদ্রগুপ্তের চিকিৎসার জন্য তিনি, আমরা কয়েকজন মিলে যেভাবে ছুটেছি, তখন তার মানবিক গুণটা আমি অত্যন্ত কাছ থেকে দেখেছি। একটা উদাহরণ শুধু দিলাম, আরো অনেক বিচ্ছিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে। তিনি অনেক সময় এই কিছুদিন আগেও আহ পশ্চিমবঙ্গ থেকে একটি কবিতার সংকলন আনলেন, সেখানে আমার কবিতা আছে এবং আলোচনা আছে, সেই সংকলনটা আমাকে দিলেন। মানে সেই আপনার হচ্ছে কনকটে আসতে বললেন, আমি নিলাম। এরকম অনেক উদাহরণ আছে। তিনি স্বাভাবিকভাবে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন, এখানে অনেকে বললেন, এবং তিনি রাগ হতেন না। অনেকে খারাপ ব্যবহার করেছেন, এগুলো আমি বলতে চাই না, তবু তিনি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, পুনর্মূল্যায়ন করেছেন, পুনঃ সম্পর্ক স্থাপন করেছেন। এগুলো তার মানবিক গুণ বলে আমার কাছে মনে হয়েছে। আর একটা জিনিস আমি বলবো, সময় নেই, এখানে অনেক আলোচনা করা যায়, অনেক স্মৃতি বিষয়গুলো টেনে এনে তিনি যে কতটুকু ভালো মানুষ ছিলেন সেটা বোঝা যায়। আরেকটি উদাহরণ দিয়ে আমি বেশ কিছুদিন আগে, কয়েক বছর, 4-5 বছর আগে হবে, আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম 30 সালে। তখন আমি, সিরাজী ভাইয়ের আর আমি এক রুমে ছিলাম, এবং সেই বিশ্ববিদ্যালয় উপাচার্যের রুমে, তার বাসায়। তখন আমি তাকে আরো অন্যভাবে আবিষ্কার করেছিলাম যে তিনি কতটুকু আন্তরিক হতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, আমার সঙ্গে মিশতে পারেন। এগুলো তো অনেক বিচ্ছিন্ন ঘটনা আছে, সেগুলো বলতে চাই না। আমি একটা কথা বলবো যে হাবিবুল্লাহ সিরাজী একজন প্রকৌশলী ছিলেন ঠিকই, কিন্তু তিনি কবি হয়ে ওঠার জন্য সব সময় চঞ্চল ছিলেন, সব সময় ব্যতিব্যস্ত ছিলেন। তার সমস্ত কাজ যেন কবি হয়ে ওঠার ক্ষেত্রে নিবেদিত ছিল, এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে কবি হওয়ার জন্যই তিনি বিদেশে চাকরি করতে গিয়েছেন, মালয়েশিয়াতে গিয়েছেন, অন্য জায়গায় গিয়েছেন, কিন্তু সেখানে তিনি চাকরি করে থিতু হতে পারতেন। বিদেশে অন্য অন্য দেশেও তিনি থিতু হতে পারতেন, কিন্তু সেখানে তিনি থিতু হননি। তিনি আবার ঢাকায় চলে এসেছেন এবং এসে কবিতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আপনারা জানেন যে তিনি শুধু জাতীয় কবিতা পরিষদের সাথে যুক্ত ছিলেন না, তিনি পদাবলী নামে একটি সংগঠন সাথে যুক্ত ছিলেন কবিতা পরিষদের আগে, যে পদাবলী একটি সুন্দর অনুষ্ঠান কবিদের উপহার দিতেন। এবং এই পদাবলী এবং জাতীয় কবিতা পরিষদ হচ্ছে বাংলা, বিশেষ করে স্বাধীনতা উত্তরকারে বাংলা কবিতার মূলধারায় সংগঠনগত যে ভূমিকাটা ছিল জোরালো, বাংলা কবিতাকে একটা বিশিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা অবদান রয়েছে আমাদের হাবিবুল্লাহ সিরাজী। আমি এই কথাটাই বলবো যে তিনি কবি হয়ে ওঠার জন্য সব সময় ব্যতিব্যস্ত ছিলেন। তার সমস্ত ধ্যান, তার সমস্ত যোগাযোগ, তার সমস্ত অনুষ্ঠানগত সম্পর্ক, এগুলো শুধু কবি হয়ে ওঠার জন্যই তিনি ব্যবহার করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে তিনি এত দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত থেকে, আপনারা হয়তো জানেন যে তিনি অনেকগুলো জায়গায় বড় বড় পদে চাকরি করেছেন, জটিল জায়গায় চাকরি করছেন, কিন্তু কবিতা লেখাটা ছাড়েননি। এবং তার ক্ষেত্রে আমি একটু উল্লেখযোগ্য কথা বলি, তিনি এসবের মধ্যে থেকেও প্রায় 31টি কবিতার বই তার বের হয়েছে। তারপর ছড়ার গ্রন্থ রয়েছে 10-এর অধিক, শিশু সাহিত্য, প্রবন্ধের বই রয়েছে, স্মৃতি বই রয়েছে। এগুলো তো করা সম্ভব হতো না যদি তিনি লেখক না হয়ে ওঠেন। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তার কবিতার প্রসঙ্গে বললে অনেক কিছু বলা যায়। আমার কাছে দুটো কথা মনে হয়, তিনি তার কবিতায় একটা রোমান্টিসিজম ছিল, কিন্তু সেই রোমান্টিসিজমের সঙ্গে তিনি যুক্ত করেছেন স্বদেশ অনুরাগ, স্বদেশের অনুষঙ্গ, গার্হস্থ্য জীবনের অনুষঙ্গ, এবং এই দেশের আন্দোলনের অনুষঙ্গ। এইভাবে তিনি কবিতাকে নির্মাণ করেছেন। আর আমি বেশি কথা বলতে চাই না,
একটি কথা বলতে চাই যে কবিদের দুটো জীবন থাকে, একটা হলো বেঁচে থাকাকালীন একটা জীবন, আর একটা হচ্ছে মৃত্যু হওয়ার পর আর একটা জীবন। আমরা তো বেঁচে থাকা জীবনটাকে টেনে এনে এখানে আলোচনা করছি, আমাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, সে কারণে অনেক ধরনের আলোচনা আমরা করতে পারছি। কিন্তু একজন কবির দ্বিতীয় যে জীবনটা শুরু হয় মৃত্যুর পর, সেটা হচ্ছে একটা কঠিন সংগ্রাম। সেই কঠিন সংগ্রামের ক্ষেত্রে কবির কবিতা, তার লেখাই হচ্ছে তার মূল ভিত্তি, মূল পাটাতন হয়ে থাকবে। সেই কবিতায় একা একই যুদ্ধ করবে বেঁচে থাকার জন্য, শিল্প সাহিত্যে তার নাম রাখার জন্য। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই মৃত্যু পরবর্তী সময়ে হাবিবুল্লাহ সিরাজীর যে শিল্প সৃজনশীল স্পর্ধা, সেটা অনেকটা গভীর বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এখন চেয়ে দেখবো কালের দিকে তাকিয়ে থেকে তার কবিতা, তার শিল্প জীবন, তার সাহিত্য সৃজনশীল শক্তি কতটুকু আরো গভীরভাবে আমাদের এখানে প্রথিত থাকে, সেটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি তিনি একজন বিশিষ্ট কবি এবং তার লেখা অনেকদিন বেঁচে থাকবে, এবং আমরা চাই তার লেখা পাঠকরা পড়বেন এবং তাকে আরো কাছে টানবেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই, সে কারণে আমরা মনে করি তার লেখার মধ্য দিয়ে তাকে আমরা কাছে টানবো, তাকে ভালোবাসবো। এইটুকু আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ গোলাম কিবরিয়া পিনু ভাই। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে একই বিষয় জানার জন্য। মাহমুদ কামাল ভাই, কবি হাবিবুল্লাহ সিরাজী এবং মানুষ হাবিবুল্লাহ সিরাজীকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। তো মানুষ হাবিবুল্লাহ সিরাজী সম্পর্কে তো আমরা চারজনেই বলেছি তিনি কেমন মানুষ ছিলেন। একটা বিষয়ে কি, অনেক ভালো কবি আছেন, ভালো কবিতা রচনা করেন, ভালো লিখেন, কিন্তু মানুষ হিসেবে খুবই খারাপ, এরকম আছে। কিন্তু এদেশেও আছে, পশ্চিমবঙ্গেও আছে। ভালো কবি, খারাপ মানুষ। হাবিবুল্লাহ সিরাজী ছিলেন ভালো মানুষ, ভালো কবি, দুটোর সমন্বয় ছিল তার মধ্যে। আমার এখন মনে পড়ছে 2007 সালে যখন আমার 50 বছর হয়, তখন সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকায় একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে সিরাজী ভাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং বক্তব্য রেখেছিলেন। অনুষ্ঠান পরবর্তী একটি বই বের হয়, সেখানেও তিনি আমার কবিতা নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন। এই যে অনুজের প্রতি অগ্রজের যে ভালোবাসা, এটা কিন্তু অনেকের মধ্যে আমরা পাইনি। আমাদের অগ্রজদের কাছ থেকে আমরা যা কিছু শিখেছি সেটা কিন্তু কম অগ্রজের কাছেই। হাবিবুল্লাহ সিরাজী তাদের মধ্যে ছিলেন একজন। তিনি অবশ্যই ভালো মানুষ এবং ভালো কবি। তার কবিতা সম্পর্কে অনেকেই বলেন, কেউ কেউ বলেন দুর্বোধ্য, জটিল, বোঝা যায় না। কথাটা কিন্তু সঠিক নয়। 75 সাল থেকে তার কবিতা পাঠ করছি। তিনি জীবদ্দশায় আমাকে 5টি বই দিয়েছিলেন স্বাক্ষর করে, 2-4 কথা লিখে। মৃত্যুর পর সেই বইগুলো আমি আবার পড়লাম। জটিল হবে কেন? আমি তোমাকে ভালোবাসি, এইভাবে তো কেউ বলে না। কবিতা তো একটু রহস্য থাকবেই। সেই রহস্যময়তা তার মধ্যে ছিল, তার কবিতার মধ্যে। এবং একবার নয়, আরেকবার পাঠ করলেই কিন্তু খুব সহজেই উদ্ধার করা যায় যে তিনি কি বলতে চেয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি একটা কণ্ঠস্বর তৈরি করতে পেরেছেন, নিজস্ব ভাষা শৈলী তিনি তৈরি করতে পেরেছেন। তার কবিতা পড়ে বোঝা যায় যে এটি হাবিবুল্লাহ সিরাজীর লেখা। অনেকের মধ্যে এটা কিন্তু নেই। নিজস্ব কণ্ঠস্বর তৈরি করা একটা কঠিন বিষয়, তিনি এটা করতে পেরেছেন। আরেকটি বিষয়, এখন তো আমরা ছন্দ বিমুখ অনেকেই। কবিতায় কেন ছন্দ থাকবে, এরকম কিছু কথাবার্তা শুনি আমরা। কবি হাবিবুল্লাহ সিরাজী বাংলা 3 ছন্দে পারদর্শী ছিলেন। অক্ষরবৃত্তি বেশি লিখেছেন, কিন্তু মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত তার কবিতা পাঠ করতে গিয়ে আমি দেখেছি তিনি মাত্রাবৃত্তও লিখেছেন,
স্বরমিত্র লিখেছেন, কোথাও কিন্তু ছন্দের কোনো পতন বা বিভ্রাট হয় দেখিনি। একজন ইঞ্জিনিয়ার, একজন কবি, একজন ছন্দ জ্ঞান মাত্রার কবি মানুষ হাবিবুল্লাহ সিরাজি এবং কবি হাবিবুল্লাহ সিরাজি আমার কাছে সবার্থক। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই। এ পর্যায়ে আমি চলে যাব কাজল চক্রবর্তীর কাছে। আমাদের অনুষ্ঠানটি দেখছেন ইসমাইল জুবেল এবং নাজিম আনোয়ার। কাজল দা, আপনার কাছেও আমার একই প্রশ্ন। কবি হাবিবুল্লাহ সিরাজি এবং মানুষ হাবিবুল্লাহ সিরাজিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কাজল দা। কবি হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে আমার পরিচয়, তার কবিতার সঙ্গে পরিচয় আমার পত্রিকা সাংস্কৃতিক খবরের ইঞ্জিনিয়ার লেখক সংখ্যার মাধ্যমে। রবিউল হুসাইন তার লেখাটি পাঠিয়েছিলেন। তারপরে তো বিভিন্ন সময় তার বই আমি পেয়েছি, তিনি ডাকেই পাঠিয়েছেন। এখন একজন কবির যে চরিত্র হয়ে থাকে, অর্থাৎ প্রতিবাদী একটা ভাষা, সেই ভাষাটা কিন্তু আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে সিরাজি ভাইয়ের কবিতায়। যেমন বলি, 1971 সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের জন্ম, এবং সেই নিরিখে সেটাকে অম্লান করে রেখেছেন প্রায় সমস্ত কবিকুল। কিন্তু তার আগের যে অধ্যায়, বঙ্গভঙ্গের মানে বাংলাকে ভাগ করে দেওয়া 1947 সালে র্যাডক্লিফের ছুরিতে মানচিত্র কেটে উনি বাংলা ভাগ করেছিলেন, সেই ভাগ নিয়ে কোনো লেখা কিন্তু আমি সেভাবে পাইনি। আমি একটা ছোট্ট লেখার একটা ছোট কবিতার একটু কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। কবিতার নাম হাত বদল। হাত বদল। অশোক স্তম্ভের মতো ছিলে তুমি মধ্যাহ্নের রোদে, পায়ের তলায় মরা ঘাস, পোড়া মাটি, উন্মুক্ত আকাশ চেয়ে আছে মাথার উপর, ডানে বামে জীর্ণ বাড়ি, এটা ওটা ক্লান্ত গাছ, ঝরা পাতা, তুমি স্থির, সম্মুখে অন্তঃস্পর্শী সিঁড়ি, আরোহণ অপেক্ষায় বসে থাকে পথে। এরপরে আসি, বাংলাদেশে একটা কঠিন সময় পার করেছে। মুজিব হত্যার পরে সামরিক শাসনের অধীনে বাংলাদেশ গিয়েছিল। তখন বাংলাদেশে সহজভাবে কথা বলাটাও বারণ ছিল। যাই হোক, আজকে অনেক উন্মুক্ত বাংলাদেশ, সেদিক থেকে তারা সেই কঠিন সময়টা পার হয়েছে, কিন্তু কবিতায় ধারিত হয়ে আছে সেই কঠিন সময়ের কথাগুলো। আমি সিরাজি ভাইয়ের বড় একটা দীর্ঘ কবিতার মাত্র 4টে লাইন পড়ছি। একটি অলিখিত পদ্য, কবিতাটির নাম সৈনিক ও নেতা আজ মূলত পরস্পরের ভালোবাসা চায়, মঞ্চে ও মরণাস্ত্রে গড়ে নেয় প্রীতি, সম্মিলিত শক্তির আশ্রয়ে আরো কিছু লবণের বোঝা গাধার মসৃণ পিঠে তুলে দিয়ে মূলো ধরে নাকের ডগায়। এই যে একটা অদ্ভুত ব্যঞ্জনা, যা বলার উনি বলে দিলেন, প্রতিবাদ যা করার করলেন। এইটা আমার কাছে কবি হাবিবুল্লাহ সিরাজিকে অম্লান করে রাখার মতো যথেষ্ট স্মৃতি। এবার আমি মানুষ আসছি। মানুষ সম্পর্কে তো আগেও বলেছি, একটা ঘটনা ছোট্ট করে বলে দিচ্ছি। তিনি হলদিয়া কবিতা উৎসবে গিয়েছেন কোন এক কবির আমন্ত্রণে। কথা ছিল তিনি গিয়ে পৌঁছবেন, তারপরে সেই কবি তার রাহা খরচ বাবদ যেটা হয়েছে সে টাকাটা দিয়ে দেবেন। উনি গিয়ে পৌঁছেছেন, সেটা রাত্রে তার বিবরণ আমরা কিছু পেয়েছি এই দুলাল মারফত। আমি গেছি সকালে, আমি রাত্রে কোথাও যাবো না, আমি ভোরবেলা বেরিয়েছি, আমি বিকেল বেরিয়ে আসবো, এরকম একটা পরিকল্পনা মাথায় রয়েছে। তো আমাকে দেখে বলছে, তুমি কি চাইলা? গাড়িতে। ও, গাড়ি লিয়ে আইসো, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার লাগে যাওয়া নিয়ে আমি কেন যাবে না। এবং যে ঘরে বসে কথা বলছি, সিরাজি ভাই যখনই ইচ্ছে করতেন কলকাতায় এসে এই ঘরে থাকতেন উনি, এটা ওনারই ঘর থাকতো তখন। তো আমাকে বললেন যে ঠিক আছে, তাহলে তো আমার এইদিকে তো কাম কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু টাকা তো নেওয়ার লাগে, টাকাটা আমি কই থেকে পাই? তখন সেই কবিকে আমি বললাম যে টাকাটা দাও। দিচ্ছি একটু ব্যস্ত আছি, দিচ্ছি। কেন, সিরাজি ভাই এক্ষুনি চলে যাবেন? ওনার তো এখন যাওয়ার কথা নয়, আমরা টাকা দিয়ে এনেছি। তা শেষে আমাকে বললেন, ভয়ানক রেগে গেলেন, গৌম হয়ে বললেন, দেখছো কেমন কথা কইলো, টাকা নিতে বলে চলো। আমি, কেন তুমি টাকা নেবে না, চলো। তো ওই হলদিয়া কবিতা উৎসব করতো আমাদেরই বন্ধু তমালিকা পণ্ডা শেঠ। তমালিকাকে বললাম, তমালিকা সিরাজি ভাই টাকাটা দাও তো, কি দেবে? তমালিকা বললো, সে কি এখনো টাকা দেয়নি? আমি তো কখন টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা দাঁড়াও দেখছি, 10 মিনিট সময় দাও।
10 মিনিট নয়, মিনিট 15-20 পরে তমালিকার একটি ছেলে এসে সিরাজি ভাই খামটা দিয়ে গেল। সিরাজি ভাই একদম থমথমে মুখে বসে আছে গাড়ির মধ্যে, কিচ্ছু বলছে না। বললাম যে কি হলো, সিগারেট ফিগারেট খাবে তো? বলে দাও খাই। হলো, শেষে বাড়িতে এলাম। আর আমাদের দুজনের একটা কমন অভ্যেস আছে, সেটাতে আমরা খুব আপ্লুত হয়ে থাকি। সেই রকম একটা পরিবেশে রাত তখন প্রায় 10টা বেজে গেছে, সিরাজি ভাই মোবাইলে ফোন। সিরাজি ভাই ঠিক মতো পৌঁছেছেন, উনি আমাকে ফোনটা রিসিভ করার আগেই বললেন, দেখছো ফোন দিছে, দেখছো ফোন দিছে, এখন কি কয় শুনো। স্পিকারে ফোনটা গেল, বলছে ঠিক মতো পৌঁছেছেন? হ্যাঁ। বলে না, আপনি গেলেন, চলে গেলেন হঠাৎ করে, আপনার সঙ্গে দেখা হলো না। তা সিরাজি ভাই তো অতটা রেগেছিলেন, তখন বললেন যে তুমিও মরতাছো না, আমিও মরতাছি না, আমাদের তো দেখা হবে, কেন চিন্তা করছো? আমার আর ওখানে ভালো লাগছিল না, আমার নিজের অনেক কাজও আছে, অল্প সময় নিয়ে এসেছি, আমি চলে এসেছি, ভাই আমাকে মাফ করে দাও। যে লোকটা ওই ছেলেটির প্রতি, ওই কবির প্রতি ভয়ানক ক্রোধী হয়ে প্রায় চুপচাপ হলদিয়া থেকে কলকাতা ফিরলেন, সেই লোকটি কিন্তু কিছু মুহূর্ত পরেই তাকে ক্ষমা করে দিলেন। এই যে মানুষের একটা ক্ষমা করে দেওয়ার যে গুণ আমার নেই, আমি অনেক জায়গায় ক্রোধী হয়ে থাকি, ভেতর ভেতর ক্রোধ চেপে থাকি, সিরাজি ভাই গুণটা আমি নিতে পারিনি এখনো পর্যন্ত। কিন্তু এই যে ক্ষমা করে দেওয়ার গুণটা মনে হয় সিরাজিটাকে অনেক 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 উঁচুতে নিয়ে যাবে, দীর্ঘস্থায়ী একটা জায়গা বাংলা কবিতায় তাকে দেবে। বাংলাদেশের কবি লেখকরা যারা তার সান্নিধ্যে এসছে প্রত্যেকে তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে, এইটা আমি আশা করছি। আজকে এইটুকুই, ধন্যবাদ। ধন্যবাদ কাজলদা চমৎকার করে বলার জন্য। আমি সিরাজি ভাইয়ের আমি কি মানুষ হতে পারি সেই কবিতার শেষের অংশটুকু পাঠ করছি। আমি কি অস্তিত্ব হতে পারি? হতে পারি পাখি, মাছ, পশু, কীট বা পতঙ্গ। আমি কি এক হতে পারি? হতে পারি আকাশ, মৃত্তিকা, জল। আমি কি ভূগোল ফেলে ইতিহাস হতে পারি? হতে পারি আরেক পৃথিবী। আমি কি মানুষ হতে পারি? অসাধারণ একটি কবিতা আর কি। এটি যতবার পাঠ করে আমি খুব বিমুগ্ধ হয়ে যাই। তো আজকে আপনাদের চারজনের কাছ থেকে আরো অনেক জানার ছিল, সময়ও বেশ সংকীর্ণ, সময় খুব শেষের দিকে হয়ে আসছে, অলরেডি সোয়া ঘন্টা হয়ে গেছে। তো আর একটি করে বিষয় জানবো আপনাদের কাছ থেকে। কাজলদা আপনাকে দিয়ে শুরু করছি, যেহেতু আপনি স্ক্রিনের সামনে রয়েছেন এবার। তো প্রথমে কাজলদা বলবেন, এরপরে ফরিদ ভাই, তারপরে মাহমুদ কামাল ভাই, এবার সবশেষে বলবেন গোলাম কিবরিয়া পিনু ভাই। আজকের শেষ যে বিষয় জানবো আপনাদের কাছ থেকে, সিরাজি ভাইয়ের কবিতা নিয়ে আপনারা বলেছেন, মানুষ হিসাবে বলেছেন। এবার আরেকটি বিষয় একটু জানবো আপনাদের কাছ থেকে। বিষয়টা একটু বড় প্রশ্ন আর কি। একজন আপাদমস্তক কবি কখনোই দক্ষ প্রশাসক হতে পারেন না, কিন্তু সিরাজি ভাই তা ভুল প্রমাণ করে দিয়েছেন। এটি একটি বিষয়। এই বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? আরেকটি বিষয় হলো, সাম্প্রতিক অগ্রজরা কিন্তু অনুজদেরকে পাঠ করেন না। এই বিষয়ে সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন সিরাজি ভাই। তিনি কন্টেম্পোরারি একটা নতুন লিখিয়ে যিনি তার লেখাও পাঠ করতেন। এই যে অগ্রজদের যে উদাসীনতা, এইটার কারণটা কি, এবং এই দক্ষ প্রশাসকের বিষয়টা আর কি, এই দুটি বিষয় আপনারা খুব সংক্ষেপে বলবেন, কারণ সময় কিন্তু একদমই কম। প্রথমে শুরু করছেন কাজলদা। ধন্যবাদ। আমি ইতোমধ্যেই এই কথাটা বলেছি যে আমরা যারা ইঞ্জিনিয়ার, আমাদের মাথার উপরে প্রশাসক বসে থাকে, কিন্তু যখন আমাদের ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট এবং প্রশাসকের ভূমিকা আমরা পেয়ে যাই, তখন আমাদের কাছে কোনো অসাধ্য কিছু থাকে না। সেই অসাধ্যটা সিরাজি ভাই ইঞ্জিনিয়ার হিসেবে সাধন করেছেন বলে আমার বিশ্বাস। বিশেষ করে বইমেলার যে ধরনটা উনি বদলে দিয়েছেন প্রত্যেকের, এবার আমি যাইনি, প্রত্যেকের কাছে শুনেছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব। এই প্রশ্নটা গেল। এবার আসছি অনুজদের কবিতা কেন পড়ার অবকাশ পায় না অগ্রজেরা। এটা খুব ঠিক কথা নয়, একেবারেই ঠিক কথা নয়। তার কারণ যে অগ্রজ কবিতায়, যে কবিতায় তার কবিতার যে স্বাচ্ছন্দ্য ভূমি, সেই ভূমিতে যদি কোনো অনুজকে বিচরণ করতে দেখেন, তাহলে নিশ্চিতভাবে তার কবিতা পড়েন। এখন এর মধ্যেই উত্তরটা দেওয়া থাকলো যে সেই অনুজ যে তার সচল, মানে তার যে পছন্দের ভূমিতে বিচরণ করছেন, তাকে বেছে আনতে গেলে অন্যান্য সবার প্রতি চোখ রাখতে হয়। তা সেই চোখটা কিন্তু অগ্রজেরা সবসময় রাখে অনুজদের কবিতায়, এবং যাদের কবিতা ভালো লাগে তাদেরকে তিনি নিশ্চিতভাবে টেনে নেন। এবং এই কিন্তু ঘটনা আমরা দেখেছি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও। অত রবীন্দ্র সান্নিধ্যে থেকে অমিয় চক্রবর্তী তার 3টে বই নিয়ে রবীন্দ্রনাথ বহু পরে আলোচনা করেছিলেন,
যেটা নবজীবনের পদ্য নামে উল্লিখিত হয়ে আছে। সেখানে নির্দ্বন্দ্ব গলায় রবীন্দ্রনাথ বলেছেন যে অমিয়র মতো শব্দ চয়ন করে কবিতা লেখা আমার ইহজীবনে হবে না। এরকম একটা মানে মূল কণ্ঠ ছিল, মূল সুর ছিল লেখাটার। সে লেখাটা আমার কাছে আছে, অন্য কোনো দিন আলোচনা করা যাবে। কিন্তু রবীন্দ্রনাথ অত কাছে অমিয় চক্রবর্তী হয়েছেন, তার কবিতাও কিন্তু অনেক পরে পাঠ করেছেন। অতএব এই যে অগ্রজদের একটু সময় দেওয়াটা বাঞ্ছনীয় অনুজদের ক্ষেত্রে, যেটা এক্ষুনি সব পড়ার কোনো ব্যাপার নেই। অনেক অগ্রজ কবিতা আমার কবিতাও পড়েননি, তাতে কি আমার কোনো দুঃখ নেই। তার কারণ জানি হয়তো আমার কবিতা হয়নি, তাই তাদের নজরে গিয়ে পৌঁছয়নি। এইটুকু ধৈর্য কিন্তু অনুজ হিসেবে আমার আছে। ভবিষ্যতেও অনুজ হিসেবে যারা আসবেন তাদের কাছে আমি আবেদনটা করে রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ কাজলদা চমৎকার করে বলার জন্য। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান দেখছেন পশ্চিমবঙ্গ থেকে ৮০ দশকের কবি সৌমিত বসু দাদা বলছেন চমৎকার হচ্ছে। কবি মাহফুজ আনন্না বলছেন ভালো লেগেছে, সকলের মূল্যবান আলোচনা, সকলকে শুভেচ্ছা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও কবি ফরিদ আহমেদ দুলাল ভাইয়ের কাছে। দুলাল ভাই, যে প্রশ্নটি আমি কাজলদাকে করেছিলাম ঠিক একই প্রশ্ন আপনার ক্ষেত্রেও। একজন আপাদমস্তক কবি কখনোই দক্ষ প্রশাসক হতে পারেন না, কিন্তু কবি হাবিবুল্লাহ সিরাজি ভাই তার ভুল প্রমাণ করে দিয়েছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো সাম্প্রতিক সময়ে একটি বিষয় জানা যায় যে অগ্রজরা অনুজের কবিতা পাঠ করেন না অথবা করেন না, সেক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন সিরাজি ভাই, তিনি একেবারে তরুণ লিখে লেখাও পাঠ করতেন। এই দুটি বিষয় আপনি সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আবারও সবাইকে অভিবাদন। আসলে এই যে একটি কথা যে আপাদমস্তক কবি ভালো দক্ষ প্রশাসক হতে পারেন না, এটি হয়তো ঠিক। আবার হাবিবুল্লাহ সিরাজি তা প্রমাণ করেছেন যে এটা ঠিক না। সেখানে এই কথাটিও আছে সঙ্গে, ব্যতিক্রমটা নিয়ম না। ব্যতিক্রম থাকতেই পারে, তো হাবিবুল্লাহ সিরাজিও ব্যতিক্রম। হাবিবুল্লাহ সিরাজি যে দক্ষ প্রশাসক, এটি তো আমরা বাইরে থেকে এত জানি না, ওই বইমেলা দেখি, এইভাবে দেখেছি। কিন্তু তার সঙ্গে যারা চাকরি করেছেন, তারা অধীনস্থ ছিলেন, তাদের বিভিন্ন জনের যে সাম্প্রতিক লেখা, তার প্রয়াণ পরবর্তী সময়ে যে তার সম্পর্কে লেখা পড়েছি, আমি বেশ কয়েকজনের লেখা পড়েছি, বেশ কয়েকজনের বক্তব্য শুনেছি, তাতে বোঝা যায় তিনি কতটা দক্ষ ছিলেন। এবং তার এই দক্ষতা, এটা তিনি প্রমাণ করেছেন। এটি এই যে একটি কথা আছে, একজন ভালো সংগঠক ভালো কবি হতে পারেন না, কিন্তু সেটা যদি সর্বৈব সত্য হয়, তাহলে রবীন্দ্রনাথ একজন ভালো সংগঠক ছিলেন। তার যে কর্ম, তিনি একই সঙ্গে ভালো সংগঠক এবং ভালো কবি দুটেই ছিলেন। সুতরাং সেটা হইতে পারে, সেটাও আমাদের সামনে উদাহরণ আছে। হাবিবুল্লাহ সিরাজির ক্ষেত্রেও তাই। হাবিবুল্লাহ সিরাজি দক্ষ সংগঠক ছিলেন, দক্ষ আপাদমস্তক কবিও ছিলেন। এইটি আসলে নির্ভর করে তিনি কতটা ধারণ করেন। ওই যে আগে মানুষ হাবিবুল্লাহ সিরাজি সম্পর্কে বলতে গিয়ে যে কথা বলেছি, যে হাবিবুল্লাহ সিরাজির মধ্যে এই এত গুণাবলীর সমাবেশ ছিল, যেই সমাবেশ থাকলে পরে সম্ভব ওই দক্ষ প্রশাসক হওয়া। প্রশাসক তো এমন নয় যে তিনি কেবল লাঠি ঘোরাবেন, ছড়ি ঘোরাবেন। প্রশাসক তো ভালোবাসা দিয়েও জয় করবেন। এই যে ভালোবাসা দিয়ে জয় করবার যে অধিকার, যে যোগ্যতা, সেটি হাবিবুল্লাহ সিরাজি ছিল, তাই তিনি দক্ষ প্রশাসক হতে পেরেছেন। হাবিবুল্লাহ সিরাজির আপাদমস্তক কবি এবং দক্ষ প্রশাসক। আর একটা বলবেন কি, অনুজদের কবিতা পাঠ। অনুজদের কবিতা পাঠ করেন না কেউ, এরকমটি না, আসলে করেন, নিশ্চয়ই করেন। যারা মনে করেন যে এই যে কবিতার যে দৌড়টা, কবিতার যে জার্নিটা, এটি ছোট জার্নি নয়, এটি ম্যারাথন দৌড়, যেরকম দীর্ঘ দৌড়, কবিতার দৌড়টাও তো দীর্ঘ, সারা জীবনের দৌড়। সেইখানে জীবনের প্রথম অংশে আমি দৌড়াম খুব, পরের অংশে আমি বিশ্রাম নিলাম, তাতে তো দৌড় শেষ হলো না, লক্ষ্যে পৌঁছা গেল না। কিন্তু এই দৌড়টি অব্যাহত রাখতে হয়। এই যে অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাকে পরবর্তী সময়ের কবিদের কবিতা পড়তে হবে। পড়লে পরে তাকে জানা যাবে, তার সময়কে জানা যাবে। যতটা দৌড়ঝাঁপ আমি আমার যৌবনকালে করেছি, এখন তো আমি ওইভাবে দৌড়ঝাঁপ করতে পারি না, অথবা আরো পরে আরো পারবো না। তখন তো আমার ওই পরিপার্শ্ব পাঠের সুযোগ কম থাকবে, তখন আমি
ছবি থেকে, অন্যের পড়া পাঠ থেকে, অন্যের লেখা থেকে পড়ে অনেক তথ্য আমি পাবো। এই যে আপডেট থাকা, নিজেকে সামনে সঙ্গে যুক্ত রাখা, অথবা আমি এখন কার সঙ্গে কবিতায় প্রতিদ্বন্দ্বিতা করছি, কার কবিতা আমার পাশে থাকবে, তার সঙ্গে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করে কবিতা লিখতে হবে। কারণ ওই যে চেয়ারগুলি, এখন তো আহসান হাবিব নাই, এখন তো সাহিত্য সম্পাদকের যে চেয়ারগুলি যাদের দখলে আছে, আপনারা জানেন তাদের দৌড় কি। সেই দৌড়ে কাদের কবিতা সেই সম্পাদকের হাত ধরে পত্রিকায় আসবে, সেই কবিতার সঙ্গে আপনাকে চলতে হবে। সুতরাং আপনার ওই বিষয়টিও মাথায় থাকতে হবে, সমকালকে জানতে হবে, ধারণ করতে হবে, এবং সমকালকে জানতে হলে, ধারণ করতে হলে পরবর্তী সময়ের কবিদের কবিতাও পড়তে হবে। তবে এই কথাটি সত্য, একজন অপেক্ষাকৃত তরুণ, একজন অগ্রজের কবিতা পাঠের যে মনোযোগ দাবি করে, পাঠোদ্ধারের জন্য যে মনোযোগ দাবি করে, একজন অগ্রজের জন্য একজন অনুজের কবিতা পাঠোদ্ধার করার ক্ষেত্রে ততটা মনোযোগ কিন্তু নাও লাগতে পারে। তিনি অনেক সহজে বোঝেন, তিনি অনেক যোগ্য, তিনি একটা লাইন পড়লেও বুঝতে পারেন যে এই কবিতার মধ্যে কি আছে। এই যে যোগ্যতাটি, এটি তো তার দীর্ঘদিনের অধ্যাবসা, দীর্ঘদিনের অনুশীলনের ফসল। এই যোগ্যতাটি হাবিবুল্লাহ সিরাজীর ছিল, সেই জন্য তিনি পাঠ করেছেন, আবার হয়তো কিছু পাঠ না করেও পাঠ করেছেন, এক লাইন দুই লাইন পাঠ করেও পাঠ করেছেন, এরকমও হয়। এটা কোনো অপরাধ নয়, কারণ কবিতা তো আপনাকে বাধ্য করবে তাকে পড়ার জন্য। এটি কবিতার যোগ্যতাই আপনি তাকে বলবেন। যদি কবিতার মধ্যে সেই যোগ্যতা থাকে তাহলে তো আপনাকে পড়তেই হবে। হাবিবুল্লাহ সিরাজীর মধ্যে সেই বিষয়টি, ওই যে ভালো মানুষ, আপাদমস্তক ভালো মানুষ, এই আপাদমস্তক ভালো মানুষ বলে তিনি এই ভালোত্বের বিষয়টিও তিনি ধারণ করেছিলেন। এই যে সর্বভালোকে জয় করা, সর্বভালোকে ধারণ করা, সর্বভালোকে ধারণ করে নিজেকে উপস্থাপন করা, এটি তো হাবিবুল্লাহ সিরাজীর মধ্যে ছিল। তাহলে হাবিবুল্লাহ সিরাজী কত মানুষ আমাকে কেন কবিতার বই উৎসর্গ করেন, বই উৎসর্গ করলেন কেন? আমি তো সামান্য মানুষ, গ্রামে থাকি, নিভৃতে, আমার গায়ে আলো পড়ে না, তারপর তিনি আমাকে বই উৎসর্গ করেন, কতটা ভালো হলে সেটি করেন এটা তো বুঝতে পারি। যাই হোক, যেহেতু সময় নাই আমি আর কথা বাড়াচ্ছি না। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা আরেকবার উদ্যান টিভি এবং উদ্যান সাহিত্য পত্রের প্রতি, এবং তৌফিক জোহরের কাছে আরেকবার ধন্যবাদ জানাই। আর আমার বন্ধুরা যারা আজকে আমাদের একসঙ্গে আমরা আলোচনায় থাকলাম, তাদের কাছেও আমি অভিবাদন জানাই, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ফরিদ ভাই, অত্যন্ত চমৎকার করে বলার জন্য। আপনার প্রতি চিরকালের শ্রদ্ধা। এ পর্যায়ে চলে যাচ্ছি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে একই বিষয়ে জানার জন্য। একজন আপাতবাস্তব কবি কখনোই দক্ষ প্রশাসক হতে পারেন না, কিন্তু কবি হাবিবুল্লাহ সিরাজী ভাই ধারণাটি ভুল প্রমাণ করেছেন। এই বিষয়ে কিছু বলবেন, এবং সাম্প্রতিক সময়ে যেখানে অগ্রজরা অনুজের কোনো কবিতায় পাঠ করেন না, সেখানে হাবিবুল্লাহ সিরাজী ভাই একদম নতুন লিখিয়ে লেখাও পাঠ করতেন। এই দুটি বিষয়ে আপনি খুব সংক্ষেপে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে এই যুগের কবিরা, এটা হচ্ছে স্বভাব কবির যুগ নয়, এবং আজকের কবিরা হচ্ছে আধুনিক শিক্ষা গ্রহণ করেন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারপর বিভিন্ন পর্যায়ে শিক্ষা গ্রহণ করেন, তারপর কবি হয়ে ওঠেন। এই যুগ, সেই কারণে আমি বলবো যে স্বভাব কবির যুগ না, সবাই শিক্ষিত হতে হয়, পড়ালেখা জানতে হয়, তারপর আধুনিক কবি হয়ে ওঠেন। এবং আধুনিক কবি যখন হয়ে ওঠেন তখন তার মধ্যে অনেক ধরনের দক্ষতাও থাকে পেশাগতভাবে। আমরা তো জানি যে হাবিবুল্লাহ সিরাজী অনেক কাজের সাথে যুক্ত ছিলেন, অনেক অফিসের প্রধান নির্বাহীও ছিলেন। আর সেই দিক থেকে তার একটা দক্ষতা রয়েছে প্রশাসনে। আর আমরা তো উদাহরণ দিতেই পারি, আবু জাফর ওবায়দুল্লাহ ছিলেন, আমাদের সেই বাংলা একাডেমি আর একজন প্রশাসক ছিলেন মঞ্জুরি মাওলা, তিনিও তো বড় প্রশাসক ছিলেন, কবিও ছিলেন। এরকম সৈয়দ আলী হাসান থেকে শুরু করে আরো অনেককে বলা যায়। এখনকার সময় তো যদি বলি আমি, 70 দশকের অন্যতম কবি কামাল চৌধুরী, তিনি পেশাগত জীবনের সর্বোচ্চ পদ গ্রহণ করার দক্ষতা দেখিয়েছেন। এরকম উদাহরণ দেওয়া যায়। তার জন্য আমি বলবো যে যারা সেই স্বভাব কবির যুগে আজকের কবিকে চিহ্নিত করতে চান, তারা হয়তো কবির পেশাগত জীবনটাকে আলাদা করে রাখতে চান, এলোমেলো করে রাখতে চান, অবহেলায় রাখতে চান। কিন্তু আজকের যুগে কবিরা
প্রশাসনিক ভাবেও অনেক ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারেন তার পেশাগত জীবনে, এবং পাশাপাশি তিনি কবি হয়ে উঠতে পারেন। এটা আমার কাছে মনে হয় সেক্ষেত্রে একজন উজ্জ্বল উদাহরণ আমাদের কবি হাবিবুল্লাহ সিরাজি। আরেকটি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে হাবিবুল্লাহ সিরাজি তরুণদের কবিতা পড়তেন, এটা আমি অনেক কাছ থেকে দেখেছি। তার সঙ্গে অনেক তরুণ, অতি তরুণ কবিদের ভালো চমৎকার সম্পর্ক, এবং তার সঙ্গে কবিতার আলোচনা হতো, কবিতা বিষয়ে কোনো কবিতা পড়লে সেটা জানাতো, এবং অনেক তরুণদের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক ছিল। এরকম সম্পর্ক আমি অনেক কবির ক্ষেত্রে দেখিনি। অনেকে অনেক সময় তার সম্পর্কটার ক্ষেত্রে সংরক্ষিত থাকেন, ব্যবধান নিজে সচেতন ভাবে রাখেন, কিন্তু হাবিবুল্লাহ সিরাজির দুয়ার খোলা ছিল, সেখানে তরুণ কবিরাও যেতে পারতেন, এবং হাবিবুল্লাহ সিরাজি তরুণদের কবিতা অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তেন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ গোলাম কিবরিয়া পিনু ভাই। পশ্চিমবঙ্গ থেকে সৌমিত্র দাদা লিখছেন, কবিতা নিজের ক্ষমতায় পড়িয়ে নেয়। খুবই মূল্যবান কথা বললেন দুলাল ভাই, ধন্যবাদ দাদা। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি মাহমুদ কামাল ভাইয়ের কাছে একই বিষয় জানার জন্য। একজন আপাতমস্তক কবি কখনোই দক্ষ প্রশাসক হতে পারেন না, কিন্তু হাবিবুল্লাহ সিরাজি ভাই সে ধারণাটি ভুল প্রমাণ করে দিয়েছেন। এ বিষয়ে আপনি কিছু বলবেন, এবং অগ্রজরা তরুণদের কবিতা পড়েন না, সেক্ষেত্রেও ব্যতিক্রম ছিলেন হাবিবুল্লাহ সিরাজি ভাই, তিনি একদম নতুন লিখে লেখাও পাঠ করতেন। এই দুটি বিষয়ে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো। আমাদের অনুষ্ঠান একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। কবি মাহমুদ কামাল ভাই। 1 ঘন্টা 22 মিনিট চলে গেছে, হাতে সময় নাই, আমি খুব সংক্ষেপে বলছি। প্রথম যে প্রশ্নটি, একজন কবি দক্ষ প্রশাসক হতে পারেন না, অনেকাংশেই ঠিক। আমি শ্রদ্ধার সাথে বলছি, শ্রদ্ধা রেখে বলছি, 60-এর দশকের 1 নম্বর কবি, অন্যতম প্রধান কবি রফিক আজাদ, তিনি জীবনে অনেকগুলো চাকরি করেছেন, কিন্তু দক্ষ প্রশাসক হতে পারেননি তিনি। রফিক আজাদ ছিল কবি হাবিবুল্লাহ সিরাজের উস্তাদ একদিকে, শিষ্য কিন্তু দক্ষ প্রশাসক হয়ে উঠতে পেরেছিলেন। কবি গোলাম কিবরিয়া পিনু কয়েকজনের নাম বললেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, তারা কবিও ছিলেন, দক্ষ প্রশাসকও ছিলেন। আরো অনেক নাম আমরা বলতে পারি, এইগুলো একটা। আর কবি হাবিবুল্লাহ সিরাজি যে অনুজদের কবিতা পড়তেন তার প্রমাণ তো আমি নিজে, তার প্রমাণ তো ফরিদ আহমদ দুলাল, আমাদেরকে নিয়ে তিনি বেশ লম্বা লম্বা মানে প্রবন্ধ লিখেছেন। তবে উল্টো করে বলি, নাম বলবো না, এক তরুণ কবি তিনি বলেছেন অগ্রজদের কবিতা পড়া কোনোভাবেই আর উচিত নয়, বাতিল, সব অগ্রজ বাতিল, আমাদের কবিতা পড়তে হবে অগ্রজদের, অনুজদের। তা আমি এই বিষয়ে একটা কবিতা লিখেছিলাম অস্বীকার নামে, তিনিও তো একদিন অগ্রজ হবেন, তার অনুজরা যদি এই ধরনের কথা বলে, দুই ক্ষেত্রে আছে, অনেক অগ্রজ কিন্তু অনুজদের কবিতা পড়েন না, প্রায় অনুজেরাই কিন্তু এখন অগ্রজদের কবিতা পড়েন না। আর ফেসবুকের কল্যাণে তো কথাই নেই। কিন্তু নিজেকে জানতে হলে, নিজের কবিতাকে জানতে হলে অগ্রজ এবং অনুজের মধ্যে একটা সম্পর্ক, একটা সেতু বন্ধন থাকা প্রয়োজন। কবি হাবিবুল্লাহ সিরাজির এই সেতু বন্ধন ছিল বলেই তিনি একজন ভালো মানুষ হয়ে উঠতে পেরেছিলেন, একজন ভালো পাঠক হয়ে উঠতে পেরেছিলেন, এবং যাদের যে অনুজদের কবিতা তিনি পাঠ করতেন তাদেরকে কিন্তু তিনি সঠিকভাবে মূল্যায়ন করতেন তার লেখার মধ্য দিয়ে। তাই আমার কথার শেষ পর্যায়ে এসে আমি এটুকু বলতে চাই, দক্ষ প্রশাসক, দক্ষ কবিও যেমন আছেন, আবার নেও। অগ্রজরা যেমন এখন অনুজদের অনেকের কবিতা পড়েন না, আবার পড়েনও, কিন্তু প্রায় অনুজেরাই এখন আর অগ্রজদের কবিতা পড়েন না। এটা আমার ব্যক্তিগত মত, কারণ আমি কবিতা নিয়ে একটু খোঁজ খবর রাখি, নানান ধরনের সম্পাদনার সাথে যুক্ত থাকি। যুক্ত থেকেই কিন্তু আমার মধ্যে যে তিক্ত অভিজ্ঞতাটা আছে, সেই অভিজ্ঞতাটা আমি এখানে শেয়ার করলাম। অনেক যাদের কাছে খারাপ লাগবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ তৌফিক জহুর। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই চমৎকার করে বলার জন্য। আজকের এই অনুষ্ঠানটি আমরা একেবারে শেষ পর্যায়ে, আর মাত্র 30 সেকেন্ড সময় রয়েছে। তো আজকে 4 জন গুরুত্বপূর্ণ অতিথিকে আমরা পেয়ে সত্যি অনেক লাভবান হয়েছি, এবং কবি হাবিবুল্লাহ সিরাজি ভাইয়ের অনেক অজানা বিষয় আমরা জানতে পেরেছি।
আমরা ভবিষ্যতে আবারও হাবিবুল্লাহ সিরাজি ভাইকে নিয়ে আরো কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে আবারও জানবো। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি কবি হাবিবুল্লাহ সিরাজির একটি কবিতা থেকে অল্প কয়েকটি লাইন পাঠ করছি। ওনার কবিতার শিরোনাম ছিল কফিনের কারখানা। এটি একটি 26 লাইনের কবিতা, কিন্তু আমি শেষের 5 লাইন পাঠ করেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমি শেষের 5 লাইন পড়ছি। কাঠ জমা আছে কলে, লাশ পড়ে থাকে মর্গে, কারখানা খা খা করে, মৃত জানে না তার মাপ, কফিনের চাহিদা অনেক, অন্তিমের অদৃশ্য নিশানা যুক্ত করে নানান ঠিকানা, আমার কফিন আমি তৈরি করে যেতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। আবারও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আপনাদের সবার প্রতি। আবারও কোনো এক অনুষ্ঠানে আপনাদেরকে ডাকবো আমরা, আপনারা আসবেন। অনুজদের প্রতি আপনাদের যে মমতা, ভালোবাসা এবং স্নেহ, এটি পেয়ে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত প্রীতবোধ করি যে আমরা ডাকলে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজ করেও আপনারা চলে আসেন। সবাইকে ধন্যবাদ। মাস্ক পরুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং প্রয়োজন না থাকলে বাসা থেকে বের হবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।